শোনা যাচ্ছে আমাকে? হ্যালো। জি স্যার। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের আসলে দুটা ফর্ম আছে, যে ফার্স্ট প্রিন্সিপাল আর সেকেন্ড প্রিন্সিপাল। আমরা মূলত আসলে ফার্স্ট প্রিন্সিপাল নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, যে প্রথমে প্রমাণ করতাম যে এন ইকুয়াল টু বা কে ইকুয়াল টু 1 এর জন্য সত্য। তারপরে খালি মনে করে নিতাম কিন্তু ধরো কে ইকুয়াল টু এম এর জন্য সত্য, ওইটাকে ধরে এন কে ইকুয়াল টু m+1 এর জন্য সত্য প্রমাণ করতাম। কিন্তু ওই মেথডটা কিন্তু আমরা গতদিন যে প্রবলেমটা করছিলাম তার জন্য আসলে ইফেক্টিভ না আর কি। হ্যাঁ, সেটা আসলে আমি লেকচার দেওয়ার সময় বুঝতে পারছিলাম, কিন্তু আমি নিজে করতে পারিনি, আইডেন্টিফাই করতে পারিনি। এখানে জাস্ট একটু আর সিম্পল। কোন জায়গায় বুঝতে পারলাম না। এই যে দেখাচ্ছি আমি, এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? ইয়েস স্যার, দেখতেছি। হ্যাঁ, ওই যে আমরা গতদিন যে প্রুফটা করছিলাম, জাস্ট একটু সামান্য লজিক্যাল একটু গ্যাপ হয়েছে আর কি। যে আমরা এই যে প্রমাণ করতে চাচ্ছিলাম যে এই যে তোমার কি ছিল, যে পিএন হচ্ছে তোমার কি বলে, যে এন এর প্রাইম নাম্বার, মানে অ্যাসেন্ডিং অর্ডারে পি1 মানে প্রথম প্রাইম নাম্বারটা, পি2 মানে দ্বিতীয় প্রাইম নাম্বারটা, এরকম করে পিএন হচ্ছে এন তম প্রাইম নাম্বারটা। আমরা কিন্তু ধরো এন তম প্রাইম নাম্বার কত তা তো বের করা অনেক কঠিন, কিন্তু আমরা এখানে কিন্তু একটা এস্টিমেট দিতে পারছি এর। ঠিক আছে, এই যে এন মাইনাস কিন্তু অন, এই এন মাইনাস অন উপরে অন এমন ভাবে লিখছি আমি যে বোঝাই মুশকিল। স্যার 1টা 2 এর লেভেল হবে পাওয়ারের। হ্যাঁ, এখানে হবে n-1 হবে, তাই না? এখানে হবে, তাই না? না স্যার, নিচে তো হওয়ার কথা, নিচে হওয়ার কথা। 2 বরাবর হওয়ার কথা না, মানে এর দেখি দাঁড়া পাওয়ারের। দাঁড়া, আমি বই দেখে নি, তা তো হওয়ার কথা দেখেনি দাঁড়া। না না, এই যে দেখো, এই যে এখানে n-1 তোমার 2 এর, এই যে এই 2 এর ই তোমার, ঠিক আছে, এই 2 এর ই তোমার, হুম, এই 2 এর, এই যে তোমার এই 2 টু দা পাওয়ার, এই 2 এর মাথার উপর n-1। আমি কি ভুল করছি নাকি? আরো জানি না, সঠিক দেখতে হবে, চেক করতে হবে। লাস্টে কি লিখছিলাম দেখি, এই যে 2 টু দা পাওয়ার k-1, ঠিক তো লিখছি ওখানে। এই যে এই 2 k-1 তোমার, ঠিক আছে, এই 2 এর পাওয়ার হচ্ছে k-1, ঠিক আছে, এই যে 2 এর পাওয়ার হচ্ছে k-1। হ্যাঁ, এই যে তোমার এই যে 2 এর পাওয়ার হচ্ছে, দেখি এই যে 2 এর পাওয়ার হচ্ছে n-1, ঠিক আছে। হ্যাঁ, সেটা ভুলটা হয়েছিল এখানে আমার। ধরো এই যে আমি জাস্ট অল্প একটু একটা লাইন এইখানে, এই যে ধরো আমরা তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাথে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা কিন্তু এন এর প্রাইম নাম্বার কত সেটা বলতে পারবো না এই থিওরামের সাহায্যে, কিন্তু এইটুকু শুধু বলতে পারবো যে সে এর থেকে ছোট, মানে একটা এস্টিমেট পাওয়া বলে যে আমরা এন এর প্রাইম নাম্বার, এইটা বের করা কিন্তু অনেক সহজ। দেখো, ধরো তুমি যদি কথার কথা যে এন এর মান 100 দাও, মানে 100তম প্রাইম নাম্বারটা কত এক্স্যাক্টলি সেটা কিন্তু বলতে পারবো না, কিন্তু খালি বলতে পারবো যে 100তম প্রাইম নাম্বার লেস দ্যান অর ইকুয়াল টু এই জিনিসটা, এটাকে কিন্তু খুব সহজে বের করতে পারবো। দেখো, 2 টু দা পাওয়ার 100 বিয়োগ 1 মানে কি, 2 টু দা পাওয়ার 99, করা কঠিন অবশ্যই। 2 টু দা পাওয়ার 99, তার পাওয়ার আবার এই 2 পাওয়ার আবার 2 টু দা পাওয়ার 99, মানে আমরা একটা খালি তোমার বলতে পারি, একটা বাউন্ড দিতে পারছি, যে আপার বাউন্ড বলতে পারছি, যে 100তম প্রাইম নাম্বার এর থেকে বড় হবে না, এর থেকে ছোট বা সমান হবে। অথবা এর মান যদি তুমি 1000 বসাও, 1000তম প্রাইম নাম্বারটা কত তা কিন্তু বলতে পারবো না আমরা, কিন্তু হ্যাঁ বলতে পারবো সেই 1000তম প্রাইম নাম্বারটা লেস দ্যান অর ইকুয়াল টু 2 টু দা পাওয়ার 1000 বিয়োগ 1। অনেক বড় সংখ্যা, ঠিকই আছে, বের করা অসম্ভব তোমাদের যন্ত্রে, ক্যালকুলেটারে, বাট তাও আমরা বলতে পারবো যে এর থেকে ছোট। মানে এই জিনিসটা, এটা হচ্ছে ইম্পর্টেন্স, যে তোমার আগের কোনো প্রাইম নাম্বার জানতে হচ্ছে না। হ্যাঁ, তাহলে এখানে একটা আমরা তো এটা আসলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুভ করছিলাম, যে ধরো এই যে জাস্ট প্রথমে বলছিলাম n ইকুয়াল টু 1 এর জন্য সত্য, তারপরে আমরা বলতেছিলাম যে এটা সত্য, কিন্তু এইখানে একটা সমস্যা করছি আমি, যে n ইকুয়াল টু 1 এর জন্য সত্য, ঠিক আছে, প্রমাণ করছি, কিন্তু এখানে শুধু ধরে নিছি n ইকুয়াল টু k এর জন্য সত্য, কিন্তু এটি আসলে ঠিক না। আমি কিন্তু এখানে লিখছি, ধরো এই p1 এর জন্য সত্য, p2 এর জন্য সত্য, p3 এর জন্য সত্য। এই যে দেখো, p1 বসাইছি, ওই যে p2 n এর মান 2 বসাইছি, তার জন্য সত্য ধরে নিছি, p3 তার জন্য সত্য, pk এর জন্য সত্য, এই 2 টু দি পাওয়ার k-1,
জি স্যার, জি এইখানে হচ্ছে তোমার সমস্যা, এইখানে তুমি খালি খালি n ইকুয়াল টু কে এর জন্য সত্য ধরলে তোমার হবে না, ধরতে হবে যে 1:2 আপ টু n ইকুয়াল টু কে, মানে 1 থেকে কে পর্যন্ত সকলের জন্য সত্য। কারণ আমি তো সবগুলোকে ব্যবহার করছি। এটাকে বলেছে তোমার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের ফার্স্ট প্রিন্সিপাল আছে একটা, সেকেন্ড প্রিন্সিপাল আছে একটা। কিছু কিছু ক্ষেত্রে তোমার ফার্স্ট প্রিন্সিপাল ইফেক্টিভ না, যেমন এই 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 প্রবলেমটাকে ফার্স্ট প্রিন্সিপাল ব্যবহার করে করতে পারবো না, তো সেখানে এই যে সেকেন্ড প্রিন্সিপাল ব্যবহার করি যে আপ টু কে পর্যন্ত সত্য, তারপরে আমরা যদি দেখাতে পারি কে প্লাস ওয়ান এর জন্য সত্য, তাহলে আমরা সকল এন এর জন্য সত্য হয়ে যাবে। তাহলে জাস্ট এইখানে তোমার খালি একটা শব্দ চেঞ্জ করতে হবে, যে সাপোজ ওয়ান ইজ ট্রু ফর আপ টু এন ইকুয়াল টু কে, অথবা লিখতে পারো তুমি এই যে জাস্ট এই জায়গাটা আমি 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 মিস্টেক করছি, সরি। পরে আমি যখন আমার সেদিন লিখতে গিয়ে বুঝতেছিলাম, কিন্তু পরে আমি বুঝতে পারি। তাহলে এখানে তোমাকে খালি আমি লাল কালি দিয়ে লিখে দিই যে সাপোজ ওয়ান ইজ ট্রু ফর আপ টু কে, অর এইভাবে লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো এন ইজ ট্রু ফর, এইভাবে লিখতে পারি যে কমা দিয়েও লিখতে পারি আপ টু কে এন ইকুয়াল টু কে, অথবা এরকম করে লিখতে পারো এন ইকুয়াল টু 2 3, এরকম করতে করে সকল এই কে। ঠিক আছে, এন ইকুয়াল টু অনের জন্য তো সত্য প্রমাণ করছি, আবার এই অন বাদ দিলেও কোনো সমস্যা নেই, আর ধরলে কোনো সমস্যা। তাহলে এন ইকুয়াল টু ওয়ানের জন্য সত্য, এন ইকুয়াল টু 2 এর জন্য সত্য, এন ইকুয়াল টু কে এর জন্য সত্য, মানে আপ টু কে পর্যন্ত সত্য তোমার। বুঝতে পারছো নাকি? হ্যালো, সাপোজ জি ওয়ান স্যার, ইজ ট্রু বুঝতে ফর পারছি। আপ টু এন ইকুয়াল টু কে যদি লেখো তাহলে হয়ে গেলো, অথবা এন ইকুয়াল টু 1 2 3 কে, তাহলে এই 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 জায়গাটা লেখা যাবে না, তাহলে এইটা লেখা যাবে না। বুঝতে পারছো? এইটা লেখা যাবে না, কারণ এইটা খালি পার্টিকুলার এই লাইনটা বাদ দিতে হবে। ঠিক আছে, কারণ এটা শুধু কে এর জন্য সত্য মনে করছি। ধরে এই লাইনটা ইরেজ করে দিতে হবে, আমি ধরে ই করে দিই, এই লাইনটা ঠিক না, এই লাইনটা করা যাবে না, মানে অটোমেটিক এই লাইন আছে সকলের জন্য আছে, 2 এর জন্য সত্য, ইসের জন্য, এই লাইনটা তোমাকে বাদ দিতে হবে। হ্যাঁ, ধরো আমি জাস্ট এই কেটে দিলেই হতো, এতক্ষণ বসে ই করা, জাস্ট এই লাইনটা বাদ দিতে হবে তোমার, এখানে যে লাইনটা ছিল এই বাদ। তাহলে আমরা এখানে দেখছিলাম তোমার যে যে উই নো দ্যাট, এটা আমরা দেখছিলাম যে এই যে এডে পি কে প্লাস অন এরকম ফর অল কে ইন অন। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কিন্তু লিখছি যে পি অন এন ইকুয়াল টু 1 এর জন্য সত্য বলে পি অন, এই যে তাই কিন্তু লিখছো তুমি যে এই যে 2, তাই না? এখানে এখানে একটা 2 আছে, 2 এর মধ্যে 2 তোমার, হ্যাঁ ঠিক আছে। আর এখানে ধরো এই যে পি টুর জন্য সত্য, ওই যে এখান থেকেই পাইছো কিন্তু তুমি, এই যে যেহেতু এন ইকুয়াল টু 2 এর জন্য সত্য, তাহলে পি টু লেস দ্যান আর ইকুয়াল টু কি হবে তোমার 2 টু দ্য পাওয়ার 2 টু দ্য পাওয়ার 2 মাইনাস 1, তাই না? এখানে তাহলে 1 হয়ে যাবে, তাহলে 2 টু দ্য পাওয়ার 2, এই যে দেখো এই যে লিখছি এই যে 2 টু দ্য পাওয়ার 3, পি ইকুয়াল টু 3 এর জন্য সত্য, মানে কে পর্যন্ত সত্য ধরেছে, তাহলে 2 টু দ্য পাওয়ার 2 টু দ্য পাওয়ার 3 মাইনাস 1 মানে 2 হবে এটা। আর এই যে কে পর্যন্ত 2 টু দ্য পাওয়ার 2 টু দ্য পাওয়ার কে মাইনাস 1, এই যে এই কিন্তু কে মাইনাস 1, কে এর সাথে মাইনাস 1, আর এই যে প্লাস 1, এই বাই 2 এই কথাটা লেখা যাবে না, যে আমরা এখানে যেহেতু কোনো 2 লিখিনি, এই যে এটা বাদ দিয়ে দাও, এই যে কারণ এখান থেকে বাই ইন্ডাকটিভ অ্যাজাম্পশন লিখতে পারবো, এই কথাটা এখানে লিখতে পারো যে বাই ইন্ডাকটিভ অ্যাজাম্পশন, এই ব্র্যাকেটের ভিতরে ইন্ডাকটিভ অ্যাজাম্পশন লিখতে পারো। ঠিক আছে নাকি? ক্লিয়ার হলো কিনা দেখো। হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ তাহলে স্যার, এখানে হ্যাঁ বলো। হ্যাঁ এখানে এই যে পি কে প্লাস 1 ইজ লেস দেন ইকুয়ালস টু পি1 পি2 আপ টু, হ্যাঁ হ্যাঁ এখানে পি কে প্লাস 1 যে দিছে না, এখানে 1টা যোগ করছে কি এটা বড়ই বোঝানোর জন্য না এটা? না, এটা এটা তো একটা প্রমাণ আছে, আমরা দেখাইছিলাম না, এই যে আমি প্রমাণটা করিনি যদি, এই যে এটা প্রমাণ করছিল, এই যে যে একটা এস্টিমেট পাইছিল তোমার, এই যে দেখো এটাকে ব্যবহার করে, এই যে ওই যে আর্কিমিডিয়ানের ই থেকেই পাইছে, ওই ইউক্লিডিয়ানের যে প্রুফ না, সরি আর্কিমিডিয়ান ইউক্লিডিয়ানের যে প্রুফ না, সেই প্রুফ থেকে পাইছে, এই যে ওখানে 1+1 ধরছিল না সেই, এই যে দেখো এই যে জি স্যার, ইউক্লিডিয়ান ইউক্লিডস প্রুফ থেকে আসছে, ইউক্লিডিয়ান স্কিম থেকে। জি স্যার, হ্যাঁ স্কিম থেকে, এই যে এটাকে আমরা ব্যবহার করছি। এই যে দেখো এটার থেকে এই থিওরামের থেকে তোমার এই থিওরামের কিন্তু তোমার বেনিফিট বেশি, কারণ ধরো এখানে তুমি পি প্লাস ওয়ান কে বের করতে হলে তোমাকে এই পি ওয়ান প্রাইম কত, পি টু প্রাইম কত, পি এন প্রাইম কত সবাইকে জানতে হবে, তারপরে তুমি এর একটা বাউন্ড দিতে পারবা। কিন্তু আমরা এখন যে থিওরামটা পড়ছি এখানে কিন্তু দেখো খেয়াল করে এটা বুঝতে হবে তোমাকে, যে এখানে কিন্তু এইগুলো কিছু জানার দরকার নেই, যে পি ওয়ান সম্বন্ধে তুমি জানবা, কিন্তু এর আগের পি ওয়ান কত, পি টু কত, পি থ্রি কত, পি এন মাইনাস ওয়ান কত, সেটা একটা কিন্তু জানার দরকার নেই।
এই জন্য ওই থিওরামের থেকে এটা ভালো, যে খালি পিএন এর সাহায্যে তার বাউন্ড বলে দিতে পারবো আমরা। দেখো এই কথাটা এখানে লিখছে আর কি এরা, যে বলছে এই জন্য এইটা হচ্ছে যে ফর এ বাউন্ড ইন হুইচ দ্য প্রিসিডিং প্রাইমস ডু নট এন্টার দ্য পিকচার। এই দেখো প্রিসিডিং প্রাইম কিন্তু নেই, এর আগের প্রাইম সম্বন্ধে কোনো তথ্য তোমার জানার দরকার নেই, তাও তুমি কমেন্ট করতে পারবা এই এন এর প্রাইম নাম্বার এর থেকে ছোট। কিন্তু ওই ওই এই থিওরামে কিন্তু সমস্যা এটাতে সমস্যা হচ্ছে, তুমি যদি ধরো এন ইকুয়াল টু 10 বসাও কথার কথা, তাহলে P11, সেটা তাহলে তোমার কি হবে P1 P2 এরকম করতে করতে P10 প্লাস ওয়াস, মানে কি তোমাকে সব কয়টাকে আগে জানতে হবে, কিন্তু তাদের গুণ করে তার সাথে 1 যোগ করলে তার থেকে তোমার ছোট হবে। মানে এখানে কি, এখানে একটু রেস্ট্রিকশন বেশি, যে তুমি যদি P11 সম্বন্ধে জানতে চাও P10 পর্যন্ত তোমার প্রথম 10টা প্রাইম সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। কিন্তু এই থিওরামে কিন্তু এটা কিছু দরকার নেই, এই জন্য বলছে এটা ইম্পর্টেন্ট, এটার থেকে একটু ভালো। হ্যাঁ সরি কোথায় বলে, এই যে তাহলে এখন এখানে তারপর তো আশা করি বুঝতে পারছো, এটা তো বুঝতে পারছো যে এই যে তোমার 2 টু দা পাওয়ার এই যে 1 মানে 2 টু দা পাওয়ার 0, এটাকে 2 টু দা পাওয়ার 1, এটা তোমার কিন্তু এটা কিন্তু তোমার জিওমেট্রিক সিরিজ, গুণোত্তর ধারা তোমার, তোমরা এটা জানো যে n তম গুণোত্তর ধারা তোমার, এটা কি জানো তোমরা, জানো তো না ভুলে গেছো? স্যার ওটার সময় এটা লেখা যায় স্যার। না এটা তো লেখা যায়, কিন্তু এটাকে যোগ করে যে এটা লেখা যায় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ধারাটার যোগফল যে এটা তোমরা তো জানো সবাই আশা করি, এই যে স্যার 2 কে যে মাইনাস, এ আর টু দি পাওয়ার এন, হ্যাঁ সেটা তোমার এই সূত্রটা কিন্তু যে তোমার এই সূত্রটা জাস্ট আমি একটু স্মরণ করাই দিই, মানে সবাই তোমরা জানো আমি জানি এই জন্য লিখিনি, ধরো এই সূত্রটা কিন্তু জাস্ট এক স্যার সেকেন্ড। এখানে -1টা কে এর সঙ্গে, হ্যাঁ কে এর সঙ্গে সব কে 2 টু দা পাওয়ার কে মাইনাস 1, হ্যাঁ হ্যাঁ এই যে 2 টু দা পাওয়ার কে মাইনাস 1, একটু আমার লেখাই হয়েছে 1 এর সঙ্গে কে এর সঙ্গে পাওয়ারের সঙ্গে আর কি। তাহলে এখানে তুমি ইজিলি এই সূত্র লিখতে পারো, তোমরা জানো যে ধরো এই যে প্রথম পদ এই যে আর যেহেতু তোমার যদি n টু দা পাওয়ার n মাইনাস 1, তাই না, এই সূত্র কিন্তু r মাইনাস 1, ঠিক আছে, এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু এটাকে করছি, এটা তোমরা জানো এই ক্লাস 9 এ যেটা পড়ছো সেটাকে ব্যবহার করছো। এখানে ধরো প্রথম পদ কি হবে তোমার 1 হবে কিন্তু, তাই না, এই যে 2 টু দা পাওয়ার 0 মানে 1, আর সাধারণ অনুপাত কিন্তু তোমার বোধহয় কত হবে 2 হবে, এই জন্যই rn মাইনাস 2 1 মাইনাস rn দিনই কিন্তু, যদি একের বড় জানো তোমরা এই জাস্ট এই যে, তাহলে তোমার এখানে এই যে প্রমাণ হয়ে গেছে যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ এটাই এখানে আছে দেওয়া এই যে এখানে আমি যদি একটু এই যে এখানে এটা আছে দেখো n মাইনাস 1, আমার ওটা লিখতে গিয়ে তাড়াহুড়া করে লিখছি তো, হ্যাঁ যাক ঠিক আছে। আজকে আমরা যেমন তাহলে আমরা একটা ওটার থেকে একটা ভালো বাউন্ড পেলাম, যে বা এস্টিমেট পেলাম যে কোনো একটা প্রাইম নাম্বার nth প্রাইম নাম্বার তোমার সবসময় কিসের থেকে ছোট। এবং এই থিওরামের খুব ইন্টারেস্টিং একটা ধরো করোলারি আছে, সেটা বলতেছে হচ্ছে তোমার যে আমরা বলতে পারবো যে একটা পার্টিকুলার সংখ্যার আগে তোমার কতগুলো প্রাইম নাম্বার আছে, সেটা আমরা বলতে পারবো এখন ধরো। খুব ছোট এক লাইনের একটা জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং তোমার, যে আমরা বলতে পারবো তোমার একটা একটু মিউট করে রাখুন যারা এখন ই করছো, যে আমরা একটা পার্টিকুলার প্রাইম নাম্বারের আগে তোমার কত একটা জাস্ট ওই থিওরামটার একটা করোলারি। হ্যাঁ বলো, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে নাকি? ওই থিওরামের একটা তোমার করোলারি আমরা বলতেছি যে এরকম, যে ফর n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, হ্যাঁ এখন আমরা বলতেছি যে দেয়ার আর মানে কমপক্ষে কয়টা এক্সাক্ট বলতে পারো, দেয়ার আর অ্যাট লিস্ট তোমার। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো বলো, হ্যাঁ তোমার কথা শুনতে পাচ্ছিলাম না, বলো হ্যাঁ হ্যাঁ বলো বলো, আসলে নেটওয়ার্ক বোধহয় খারাপ, হ্যাঁ শোনা যাচ্ছে না তোমার কথা। দেয়ার আর অ্যাট লিস্ট
n plus 1 primes less than হ্যাঁ, তোমার প্রশ্ন শুনবো পরে, বোধহয় নেটওয়ার্ক এখন খারাপ, শুনতে পাচ্ছি না। এই যে জাস্ট এই থিওরামটার একটা করোলারি তোমার, যে n যদি তোমার 1 এর থেকে বড় বা 1 এর সমান হয়, স্যার 999 কোশ্চেনটাতে একটু হ্যাঁ 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 999 প্রবলেম, হ্যাঁ সমস্যা ছিল। তোমার কথা শুনতে পাচ্ছি না, সরি, দাঁড়াও। হ্যাঁ, আমি বুঝতে পারছি, তাহলে আমি বলছি যে ওই প্রবলেমের সমস্যা ছিল। হ্যাঁ, একটু পরে বলো, সমস্যা নেই, তখন নেটওয়ার্ক আবার ভালো হবে বোধহয়, আশা করি। আমার কথা কি তোমরা অন্যরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওর কথা শুনতে পাচ্ছি না আমরা যদি। হ্যাঁ, তাহলে এই যে দেখো, এই যে থিওরামটা বললাম, যে এই থিওরামের সাহায্যে আমরা বলতে পারি যে এই সংখ্যাটার পূর্বে তোমার কতগুলো বা এর থেকে ছোট কতগুলো প্রাইম নাম্বার আছে, মানে কমপক্ষে সেটা আমরা বলতে পারবো। ফর n যদি গ্রেটার দেন অন, দেয়ার আর অ্যাট লিস্ট n প্লাস 1 প্রাইমস লেস দেন, কমপক্ষে n প্লাস 1 সংখ্যক প্রাইম আছে এর থেকে ছোট। ঠিক আছে, জাস্ট এই থিওরামের সাথে আমরা বলতে পারবো কমপক্ষে, সর্বোচ্চ কতটা থাকে তা বলতে পারবো না, কমপক্ষে এতটা প্রাইম নাম্বার আছে এই সংখ্যাটার থেকে ছোট। মানুষের কিন্তু এখনো স্বপ্ন যে এই প্রাইম নাম্বার নিয়ে ভীষণ গবেষণা হয়, অনেক আনসলভ প্রবলেম আছে, তোমরাও চিন্তা করতে পারো। দেখো, ধরো নো দ্যাট, আমরা এটা কেবলই শিখে আসলাম যে সেটা কি লিখতেছি, উই নো দ্যাট, আমরা কি জানি যে এটা কিন্তু জানি যে পি এন তোমার লেস দ্যান আর ইকুয়াল টু, এটাকে ব্যবহার করবো 2, এই যে 2 টু দা পাওয়ার n মাইনাস n এর সাথে কিন্তু মাইনাস 1। ঠিক আছে, আমরা এটা কিন্তু কেবল শিখে আসছি যে ফর n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এখানে তোমার where pn is the nth prime, ঠিক আছে, nth প্রাইম, এটা আমরা কেবল শিখে আসছি না। হ্যালো, জি স্যার, মাত্র শিখেছি। মাত্রই শিখে আসলাম। এইটাকে ব্যবহার করে আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারবো যে এই সংখ্যাটার থেকে ছোট কমপক্ষে n প্লাস 1 সংখ্যক প্রাইম আছে, মানে কমপক্ষে, এর চেয়ে বেশি কত তা বলতে পারবো না কিন্তু। ঠিক আছে, তাহলে এখন মজার বিষয় দেখো, এই যে এটা কি কেমন করে ব্যবহার করব। ধরো পি অন তোমার, দেখো আমরা কি বলতে পারি, এটা কি ইমপ্লাইজ করে না, ধরো দিস ইমপ্লাইজ, আমরা এটা বলতে পারি দিস থিওরাম ইমপ্লাইজ, কি ইমপ্লাইজ করে দেখো, এটা কি বলতে পারবো, বলো দেখি, যে পি অন মানে কিন্তু পি অন মানে প্রথম প্রাইম নাম্বারটা কত, সেটা 2 না, P2 মানে তৃতীয় প্রাইম নাম্বারটা সেটা হচ্ছে 3 তোমার। তাহলে দেখো পি অন তো আমরা জানি 2 কিন্তু দেখো n এর মান যদি অন বসাও তাহলে কত হবে, 2 টু দ্য পাওয়ার 0। এই যে পি অন, খুব সিম্পল একেবারে, পি অন আমরা এরকম বলতে পারি যে P2 এরকম P3 কিন্তু 5, ঠিক আছে, এরকম আপ টু ডট ডট ডট, সরি 3টে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা এই pn প্লাস 1 পর্যন্ত, দেখো pn প্লাস 1 যদি নিই, দেখো n এর মান যদি n প্লাস 1 নিই, এখানে কি হয়ে যাবে বলো দেখি, 2 টু দা পাওয়ার n এর জায়গায় n প্লাস 1 হয়ে যাবে, তাহলে প্লাস 1 মাইনাস 1 তোমার ক্যান্সেল হয়ে যাবে, শুধু তোমার হবে n, 2 টু দা পাওয়ার n। তাহলে এই যে pn প্লাস 1 কিন্তু 2 টু দা পাওয়ার n এর থেকে ছোট, তাই না নাকি? আর অল লেস, দেখা যাচ্ছে না, মানে জাস্ট যুক্তি সিম্পল, আর অল লেস দেন, এই জন্যই করোলারি, এটাকে প্রমাণ করতে হয় না, জাস্ট ওখান থেকে অটোমেটিক পেয়ে গেছি। এটাকে অনুসিদ্ধান্ত বলে, যে জ্যামিতিতে তোমরা লেখা থাকতে না যে অনুসিদ্ধান্ত, মানে কোন একটা থিওরাম প্রুভ করতে গিয়ে নতুন কিছু পেয়ে গেছি, ওরে আমরা প্রুভ করতে চাইনি কিন্তু নতুন আর একটা রেজাল্ট পেয়ে গেছি, সেটাকেই বলে অনুসিদ্ধান্ত। দেখো সবাই কিন্তু এর থেকে ছোট। তাহলে এখানে বলো তো কয়টা প্রাইম নাম্বার আছে 1 থেকে n প্লাস 1 পর্যন্ত? n plus 1 সংখ্যা। হ্যাঁ, তাহলে n plus 1 সংখ্যক, n সংখ্যক, n প্লাস, তাহলে আমরা প্রুভ হয়ে গেল এটা নিশ্চিত যে কমপক্ষে
যে n+1 সংখ্যক প্রাইম নাম্বার আছে যে এর থেকে ছোট, জাস্ট ওই থিওরামকে ব্যবহার করছি, এক লাইনই শেষ। যে দেয়ার আর, আমরা এখন বলতে পারি যে দেয়ার আর অ্যাট লিস্ট, তাই না, এই কমেন্টটা দেয়ার আর অ্যাট লিস্ট n+1 প্রাইমস, প্রাইমস তোমার লেস দেন 2 টু দ্য পাওয়ার n। ঠিক আছে, এই যে প্রুভ হয়ে গেল। আসলে এটা কিন্তু প্রুভ করিনি, ওই থিওরাম প্রুভ করতে গিয়ে অটোমেটিক পেয়ে গেছে, এই জন্য এর নাম করোলারি। তোমার যেটাকে তোমার আমরা ছোটবেলায় যখন জ্যামিতি পড়তাম, উপপাদ্য তার নিচে অনুসিদ্ধান্ত লেখা থাকতো, তো কিন্তু অনুসিদ্ধান্ত তো ওরকম যে জাস্ট ওই উপপাদ্যটা প্রুভ করতে গিয়ে আমরা নতুন একটা রেজাল্ট পেয়ে গেছি। ঠিক আছে নাকি বুঝতে পারবেন? হ্যালো, এখন যদি ধরো জি স্যার, বুঝা গেছে। আমি তোমাকে এরকম করে যদি ধরো কি বলি যে এমন একটা সংখ্যা বলি যে ধরো 2 এর এরকম পাওয়ার আকারে লেখা যায়, ঠিক আছে, যদি ধরো এটাকে ধরো এরকম একটা সংখ্যা লিখলাম, ধরো 2 2, ধরো এখানে কত লিখবো, কত পর্যন্ত হবে, মানে মোটামুটি সহনীয়, ধরো 2 2 5, এটা কত হবে বলো দেখি? জাস্ট এর প্রুফ কিন্তু আমাদের শেষ, এখানে প্রুফ শেষ। এটা কত হবে দেখি, কত হবে আমি নিজেও জানি না। আরে ক্যালকুলেটর বের করবো, এটাকে ই করছি। এটা কত হবে বলো দেখি, বলতে পারবা কেউ? স্যার ক্যালকুলেটর ই করো, 4 429496729 হ্যাঁ দেখি কত, 4 2 9496 9 4 9 6, 7296 ওরে বাবা আরো এত বড়, 7 2, হ্যাঁ আরো 9 6, জি স্যার। তো বিরাট সংখ্যা দেখি, আবার 9 6। ধরো ধরো আমি এটা বলে দিলাম আর কি, আমি এখন বলে তোমাকে জিজ্ঞেস করলাম যে এই সংখ্যাটার পূর্বে কমপক্ষে কতগুলো প্রাইম নাম্বার আছে? কয়টা আছে? এই থিওরামের সাথে কি বলতে পারবা বলো দেখি? স্যার 6টা আছে। মাত্র 6টা আছে, মানে থিওরাম অত ভালো না, আসলে তো অসংখ্য আছে। আমরা তো জানি 100 রাখ পর্যন্তই তোমার কয়টা, 25টা না কয়টা আছে, না 21টা, ভুলে গেছি। হ্যাঁ, এবার একটাই পড়ো, মানে এই থিওরাম খুবই খারাপ থিওরাম আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? এই জাস্ট আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি যে এরকম এত বড় একটা সংখ্যা, কিন্তু তোমাকে এটাকে এটা যে কোনো দুইয়ের এরকম পাওয়ার সেটা বানাতে হবে, মুশকিল বানানো। হ্যাঁ, স্যার এই ভুল জিনিসটা আমাদের পরে কি লাভটা কি তাহলে স্যার? মোটেও ভুল জিনিস না তো, এই যে তো একটা তো সমাধান আছে, তুমি তো বলতে পারো। কে বলছে ভুল এটা? বাস্তবতার সাথে মিল করি, বলতেছেন 6টা, কিন্তু এখানে না, কতগুলো আছে? 6টা তো বলিনি, কমপক্ষে 6টা বলছি, বাস্তবের সাথে মিল নেই কেন? এত সহজ না তো লজিক তোমার, অ্যাটলিস্ট 6টা বলছো তুমি। আমি তো পৃথিবীর কেউই বলতে পারবে না এখন, এরা এদের নিয়েই কাজ করতে পারে মানুষ। কমপক্ষে 6টা আছে, অ্যান্সার তো কারেক্ট। 6টার কম নেই নিশ্চিত। এটা হচ্ছে ম্যাথমেটিক্স, তোমার লজিককে অনুধাবন করা। ঠিক আছে, যাই হোক, এখন আমরা এটা দেখলাম। দেখো এর থেকে এই যে মানে খুব আমি থেকে বলি যে এর থেকে আরেকটা সহজ ভালো একটা দিচ্ছে, ধরো এই যে জোসেফ বার্ট্রান্ড একটা কনজেকচার দিছিল তোমার, এটা খুব খুব ছোট বাট সিম্পল, খুব একেবারে। জোসেফ বার্ট্রান্ড 1845 সালে, ধরো, হ্যাঁ, এই যে একটা হ্যাঁ বলো বলো, হ্যাঁ স্যার ওই যে 999 এটা আমি প্রমাণ করছি না স্যার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওখানে একটু স্ক্রিনটা নিয়ে গেলে ভালো হতো তোমার প্রমাণে? স্যার। আপনার স্ক্রিনে। ও আমার স্ক্রিনে, হ্যাঁ ঠিক আছে। আমার স্ক্রিন কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, আমার স্ক্রিনে এটা কি ছিল নাকি? আছে, ও গত দিনের তো এটা, হ্যাঁ আছে। জি স্যার। গত এই পাওয়া যায়, এই বোর্ড বোধহয় 1 মাস থাকে, এই নাম্বার দিলে দেখো, হোয়াইট বোর্ড ফক্স, এই নাম্বার দিলে এই বোর্ড পাওয়া যায় তোমার 1 মাস। কই জানি, এই রে এই রে এই রে এই রে না, এটা না, হ্যাঁ এই যে দেখো এখানে, স্যার এর এটাই তো।
স্যার নিচে একটু নিচে। 999 না? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ এটা একটু নিচে স্যার, নিচের দিকে। বলো একটু। এইখানে কিন্তু দুই একজন স্যার ভুল এখানে করছে। বলা হয়েছে হ্যাঁ। হুম the largest prime divisor less than or equal 31. হুম যদি আমরা লার্জেস্ট বলি তাহলে কি লেস দেন অর ইকুয়াল দেওয়া যাবে স্যার? হুম যদি আমরা লার্জেস্ট কথাটা বলি তাহলে কি হ্যাঁ। লেস দেন অর ইকুয়াল দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? স্যার লার্জেস্ট মানে সর্বোচ্চ বললে তো মনে হয় লেস দেন ইকুয়াল। না না, বলছি যে সবচেয়ে বড়টা তোমার এর থেকে ছোট বা এর সমান হতে পারে, সমস্যা কি? এর যে না এর এই যে লার্জেস্ট প্রাইম ডিভিজর, মানে এই যে তোমার 999 যে লার্জেস্ট প্রাইম ডিভিজরটা, সেটা তোমার কি হতে পারে? 31 হতে পারে। সেটা শুধু 31 হতে পারে না হ্যাঁ বলো বলো। স্যার, সেটা তো শুধু 31ই হতে পারে। না 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 না, এখানে 31 সে তো শুধু না, এই ক্ষেত্রে তোমার ধরো 31 হতে পারে যেহেতু 999, কিন্তু অন্য ক্ষেত্রে তো আমরা জানি না। তোমার ধরো এই 31 দিয়ে কি তোমার 999 কে ভাগ করা যায়? যেতেও পারে, নাও যেতে পারে। আগে তো ডিভাইজার গুলো বের করতে হবে স্যার, তারপর আমরা না হ্যাঁ। বলতে পারবো। যত ডিভাইস না গুলো না না না, এটা ঠিক আছে, ডিভিজর বের করা লাগবে না। আমি তোমার ডিভিজর বের করতে বলিনি, আমি তোমাকে এক্সিস্টেন্স প্রুফ করতে বলছি যে আছে, তুমি খালি একটু প্রমাণ করো। আমি বলিনি যে কোন কোন ডিভিজর দিয়ে তুমি ভাগ করতে পারো। না স্যার, যদি আমরা এক্সাক্টলি স্যার বলতে চাই তাহলে তো আমাদের ডিভাইজার গুলো বের কিন্তু করতে হবে। না, কিন্তু এই প্রবলেমের উদ্দেশ্য কিন্তু ছিল এক্সাক্ট বের করা না। হ্যাঁ জি স্যার, ওটা এক্সাক্ট না, কিন্তু আমরা মানে বলতে পারি স্যার। হ্যাঁ, আমরা বলতে পারি যে এর যদি কোনো তোমার প্রাইম ডিভিজর থাকে, সে তোমার 31 থেকে কখনো তোমার বড় বা সর্বোচ্চ 31 সমান হতে পারে, এর বড় হতে পারে। হ্যাঁ এর বড় হতে পারে না, সেটাই আমরা বলছি কিন্তু। ঠিক আছে স্যার আরো একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার এখানে আমরা তো শর্ততে জানি যে প্রাইমটা হচ্ছে লেস দেন ইকুয়াল রুট ওভার এ এন্ড মানে এ কে ডিভাইড করবে, হ্যাঁ কিন্তু 31 তো হচ্ছে 999 কে ডিভাইড করতেছে না। হ্যাঁ করছে না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তারপর হ্যাঁ তাহলে তো স্যার শর্ত মিললো না। না না না, ওই 31 বা 31 থেকে ছোট দেয়ার এক্সিস্ট, আমরা তো বলছি একটা পাবা তুমি কমপক্ষে। আমি কোনটা পাবো তা তো আমি জানি না। ওই এই যে দেখো, ওটা আমি সেদিনকে প্রথমে লিখছিলাম বোধহয়, দেখো। হ্যাঁ এই যে এক্সিস্টেন্স হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা বলছি কিন্তু ওটা কোথায় জানি লিখছিলাম বোধহয় প্রথমে। এই যে দেখো, আমরা এই যে বলছিলাম উই নো ইফ এ ইজ কম্পোজিট, এ যদি তোমার কি কম্পোজিট নাম্বার হয়, আমরা বলতেছিলাম দেয়ার এক্সিস্ট এ প্রাইম পি, মানে কমপক্ষে একটা প্রাইম আছে। এখানে অনেক থাকতে পারে, তা আমরা জানি না, কমপক্ষে একটা আছে যে সাজ দ্যাট সে হচ্ছে এ কে ডিভাইডস করবে এবং সে হচ্ছে তোমার লেস দ্যান অর ইকুয়াল টু। মানে তাহলে ওই পিটাকে স্যার বের করতে হবে না যে ওই পিটা প্রাইমটা না আসলে না না না, সেটা তো আমি তোমার বের করতে বলিনি। আমি বলছি তুমি খালি প্রমাণ করো। হ্যাঁ তাহলে স্যার হ্যাঁ হ্যাঁ শুধু বলো। রুট ওভার দিয়ে যেটা আসলো ওইটার হ্যাঁ। চেয়ে ছোট হলে তো মানে প্রুফ হয়ে গেল। ছোট হলে প্রুভ হয়ে যাবে, সেটাই জানতে চাইছি তো আমি। যে আছে তুমি সেটাই বলবা যে আছে একটা, মানে সেটা এই পিটা তোমার কার থেকে ছোট বা কার সমান হবে। তুমি যদি খেয়াল করে দেখো, এখানে যদি ধরো, এখানে যদি তুমি নাও যে এমন সংখ্যা নাও, তখন যে এটা প্রাইম না, তখন সেটা ওরকম হতে পারে। কিন্তু আমরা বলিনি যে তোমার বের করতে বলছি, আমরা বলছি যে তুমি খালি যুক্তি দেখাও যে সেই সংখ্যাটা হচ্ছে তোমার সে ই হতে পারে 31 থেকে ছোট হতে পারে বা সর্বোচ্চ 31 সমান পর্যন্ত হতে পারে। ঠিক আছে জি স্যার, নাকি? তাহলে হ্যাঁ, 4 ডিজিটের ক্ষেত্রে আসতেছে 99 পয়েন্ট সামথিং, তাহলে হ্যাঁ। ওইটা লিখে দেবো যে এর চেয়ে ছোট ওইটাই। কিন্তু ওখানে আমি তো বলিনি যে তোমার 99 থেকে ছোট, আমি তোমাকে একটু করছি যে বলছি যে 97 থেকে ছোট। জি স্যার, তাহলে তোমার ওই যুক্তি অ্যাপ্লাই করতে হবে যে 98 99 তোমার প্রাইম নাম্বার না, তাহলে সেখান থেকে ওই একটা শব্দ লিখে তুমি বলতে পারবা যে তাহলে 97 থেকে ছোট বা 97 সমান তোমার। জি স্যার। সেটাই। আর কারো প্রশ্ন আছে? এটা কিন্তু লার্জেস্টটা তোমার লার্জেস্ট সবচেয়ে বড় প্রাইম নাম্বার তোমার, যে প্রাইম নাম্বার কিন্তু অনেক কয়টা দিয়ে তুমি ভাগ করতে পারো তা আমরা কিন্তু জানি না। যে কিন্তু আমরা ওই থিওরাম বলতিছে যে কমপক্ষে একটা প্রাইম ডিভিজর পাওয়া তুমি একটা। তুমি যদি 5টা পাও তাহলে তো ওই থিওরাম মিথ্যা না তো, নাকি মিথ্যা? বলো দেখি। না স্যার, মিথ্যা না না। স্যার, মিথ্যা না, মিথ্যা না। কিন্তু কখন মিথ্যা হবে? তুমি যদি একটাও না পাও, এটা হচ্ছে সমস্যা। এই জন্য তোমার ফর অল
আর ফর সাম অথবা দেয়ার এক্সিস্ট খুব ইম্পর্টেন্ট। তুমি যে তোমার ছবি দেখা যাচ্ছে, তোমার নাম দেখা যাচ্ছে না, তুমি যে প্রশ্ন করছিলে বুঝতে পারছো? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ ওইটাতে তো হ্যাঁ 31 হতেও পারে না হতে পারে আমরা জানি না, কিন্তু তোমার সবচেয়ে বড় প্রাইমটাও তোমার যা দিয়ে তুমি ভাগ করতে পারবো সেও তোমার 31-এর থেকে ছোট বা সর্বোচ্চ 31-এর সমান পর্যন্ত হতে পারে। এক্সিস্ট আমরা কিন্তু তোমাকে বের করতে বলিনি, জাস্ট খালি এক্সিস্টেন্ট প্রুভ করতে বলছি। হ্যাঁ এই যে হ্যাঁ ঠিক আছে, আমরা এখন ধরো এখানে বার্ট্রান্ড, আমি এটা ইভেন পৃথিবীর কেউ এখনো প্রুভ করতে পারিনি। বার্ট্রান্ডও জোসেফ বার্ট্রান্ডও বলে গেছে একটা কনজেকচার আনসলভ এখন এখানে। এটা জাস্ট আমরা সেটা বলতেছি যে তোমার জোসেফ বার্ট্রান্ড 1845 সালে, খুব খুব বেশি দিন আগে না, তা 150 বছর আগে, বার্ট্রান্ড কনজেকচার দিছিল একটাই প্রাইম নাম্বারের ডিস্ট্রিবিউশন নিয়ে। সে বলতেছিল খুব দেখো যে এন আর 2n এর ভিতরে সবসময় কমপক্ষে অ্যাটলিস্ট একটা প্রাইম নাম্বার আছে তোমার। বুঝতে পারছো? হ্যালো, বার্টনের কনজেক্টরটা বুঝতে পারলে যে এন এদের কি বিটুইনে না ওরা সব হতে পারে? বিটুইনে দেয়ার আর অ্যাট লিস্ট ওয়ান প্রাইম বিটুইন, ওরা বাদে বিটুইন মানে ওর ভিতরে। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এক লাইনে খালি এটা লিখি যে এর প্রমাণ এখনো কেউ এই কনজেকচার প্রমাণ করতে পারেনি। বার্ট্রান্ডস, হ্যাঁ বার্ট্রান্ডস কনজেকচার, কনজেকচারের বাংলা স্বাভাবিক অনুমান। হ্যাঁ অনুমান করে করে গেছে, সারা পৃথিবীর মানুষটা খুঁজে বেড়াচ্ছে আর কি। হ্যাঁ যে আমি খালি এইটা লিখতেছি যে এগুলো প্রুফ ধরো হয়তো এখনো এই বই যতদিন লেখা হয়েছিল ততদিন কেউ প্রুভ করতে পারিনি, হয়তো তারপরে কেউ প্রুভ করে ফেলতে পারে, আমিও জানি না, কারণ আমি তো শুধু এই বই পড়ছি। হ্যাঁ হতে পারে যে বলতেছে দেয়ার ইজ অ্যাট লিস্ট মানে কমপক্ষে তোমার অ্যাট লিস্ট ওয়ান প্রাইম, ধরো বিটুইন কিন্তু ভিতরে বিটুইন n and twice n। এই যে দেখো এটা আবিষ্কার হয়েছিল বলেই এটা আবিষ্কার করতে পারছে বার্টন, মানে এখানে ও কিছু লিমিটেশন পাইছিল তাই এখানে অবশ্যই যে ফর জাস্ট এটা আমরা খালি এইটুকু স্টেটমেন্টটা আমরা মনে রাখবো এই যে হ্যাঁ দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান প্রাইম বিটুইন n and, ধরো n এর মান কমপক্ষে তোমার 2 এর থেকে বড় বা 2 এর সমান হতো, তাহলে 2 এর মান যদি তুমি 2 দাও তাহলে এখানে কত হবে, n এর মান 2, এই 2n হবে 4, তাহলে 2 আর 4 এর ভিতরে 3 আছে একটা। আসলে দেখো খেয়াল করে n যদি বাড়াও অনেক বড় করো তাহলে কিন্তু এই থিওরাম অত ভালো না। ধরো n এর মান যদি 100 করো, 100 আর 200 এর ভিতরে মাত্র একটা প্রাইম নাম্বার আছে তাই করছে। অথচ আমরা তো যে শিপস অফ ইরাস্টোথেনিসের সাহায্যে দেখছিলাম কয়টা, 21টা না কয়টা আসছিল ওটা? হ্যাঁ নাকি 100 পর্যন্ত 25টা না 100 না, 100 থেকে 200 এর ভিতরে। ধরো n এর মান যদি 100 দিই, 20টা হ্যাঁ 20টা না 21টা আসছিল বোধহয় সম্ভবত, যাই হোক আমি গুনিনি। এই যে n এর মান যদি তুমি 100 দাও তাহলে এটা হবে 100, ধরো n এর মান তো 2 এর থেকে বড় যে কোনো সংখ্যা দিতে পারবো, 100 আর 2n হবে 200। ও হচ্ছে যে ও খালি বলছে যে 100 থেকে 200 এর ভিতরে কমপক্ষে একটা প্রাইম নাম্বার আছে, তাই সেই কথা বলছে। জাস্ট এটা একটা কনজেকচার দিছিল সে। কিন্তু এখানে মজার একটা বিষয় দেখো, এই যে অ্যাট লিস্ট ওয়ান প্রাইম বলছে হি ওয়াজ আনএবল টু এস্টাবলিশ দিস কনজেকচার বাট ভেরিফাইড, সে ভেরিফাইড করছিল যে এটা ট্রু যে n এই 3 কোটি পর্যন্ত, n এর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত n লেস দ্যান ইকুয়াল টু যদি 3 কোটি হয় সে প্রমাণ করছিল যে এটা সত্য। তোমার আসলে তুমি যদি যত বড় সংখ্যার দিকে যাবা প্রাইমের সংখ্যা কিন্তু কমতে থাকে তোমার। এই যে দেখো যে তুমি যত বড়র দিকে যাবা তত তোমার প্রাইমের সংখ্যা কমতে থাকে। তোমরা জাস্ট যারা যদি ইন্টারেস্টেড হয় এখানে একটু পড়লে মজা পাবা আর কি। ঠিক আছে, এর বার্ট্রানের এই যে হ্যাঁ এখানে জাস্ট এই পর্যন্ত যদি কেউ ইন্টারেস্টেড হয় পড়ো। আসলে আমি যেভাবে পড়াচ্ছি কোর্সটা শেষ করা যাবে না সেই। এখন অন্য একটা জিনিস আমি দেখাবো, বেশ আরে এতে বেশি মজার আর কি। বাট জাস্ট এই কনজেক্টরটা আমি একটু লিখলাম
আমি জানি না এই বই যতদিন লিখছে ততদিন প্রুভ করতে পারিনি, ধরো এই বই তো 2019 9 না 10 সালের কত, তারপরে 10 বছরে হয়েছে কিনা বলতে পারবো না, অবশ্যই তোমরা চেক করতে পারো। দেখো এখন এখন খুবই মজার একটা জিনিস দেখি, যে তোমরা ধরো আমি ইচ্ছা করে একটা নাম দিয়ে লিখতেছি আর এন দিয়ে, আমি এরকম একটা জিনিস লিখলাম, ধরো 10 টু দা পাওয়ার n মাইনাস 1 ভাগ ধরো 9। এখানে তোমার n এর মান হচ্ছে ধরো n গ্রেটার দেন আর ইকুয়াল টু ধরো 1, মানে n এর মান এখানে কিন্তু ইন্টিজার সব, n এর মান 1 2 3 হতে পারে। একটু খেয়াল করে দেখা তো কি আর এর n এর মান যদি 1 বসাও কি হয় বলো দেখি, আর 1 কত হবে বলতে পারবা? স্যার 1 1 হবে। n এর মান যদি 2 বসাও, তাহলে n এর মান তো 2 হতে পারে, আর 2 কত হবে বলো দেখি? n এর মান যদি 11 1 1 11, তাই না? আর এর মান যদি 3 বসাও কত হবে দেখো দেখি? 111 111। আর এর মান যদি ধরো 4 বসাও কত হয় দেখো দেখি? 1011 মানে 4 দিয়ে 1 নাকি 1011। মানে আর এর মান যদি 5 বসাও কত হবে? 10,111 বোধ হয়, তাই না? মানে 5টা 1 নাকি নাকি? জি স্যার। দেখো খুবই মজার, মানে তুমি n এর মান যাই বসাও না কেন এই সংখ্যাটা কি, মানে n এর মান যা বসাবো তত সংখ্যক 1 হবে, তাই না নাকি? n এর মান যদি 100 বসাও আসলে কি হবে এই সংখ্যাটা 100টা 1, না? জি স্যার। যে আমরা এমন ভাবে লিখছি কিন্তু মানে খুবই সহজ, মানে খুবই মজার একটা সংখ্যা আসলে। এটাকে এই ধরনের সংখ্যা একই জিনিস যদি তোমার বারবার পুনরাবৃত্তি হয় একটা সংখ্যাতে, মানে শুধু 1 দিয়ে, এটাকে বলে, তোমাকে বলা হয়েছে রেপুনিট নাম্বারস। হ্যাঁ, জাস্ট এই যে ধরো আমি এটা বলার পর আমি এখন বলতেছি, ধরো তোমাদের তাহলে বুঝতে পারবা তুমি যে এটাকে বলা হচ্ছে যে পুনিটসের এই বাংলাটা এরকম বলে যে পুনরাবৃত্তি বা পুনরুক্তি এরকম, এই জন্য এর নাম এরকম যে রিপুনিটস। ধরো এই যে আমি জাস্ট এটা লিখতেছি নিট, এদের রেপুনিট বানানটা বোধহয় দেখুন, হ্যাঁ রেপুনিট, হ্যাঁ রেপুনিট। ধরো বলছে যে রেপুনিট এটা একটা ইন্টিজার অবশ্যই, তাই না? সব ইন্টিজার, যে রে টু নিট তোমার বলতেছে যে ইজ অ্যান ইন্টিজার, ইন্টিজার ইজ অ্যান ইন্টিজার। তোমার একে কি বলা যায়? ইন্টিজার রিটেন, রিটেন আমি এটা বলতেছি পরে, ধরো রিটেন এটাকে বলা যায় ইন ডেসিমাল নোটেশন, ইন ডেসিমাল নোটেশন, ডেসিমাল মানে দশমিক, ডেসিমাল মানে তোমরা জানো বাইনারি জানো, ডেসিমাল জানো, হ্যাঁ ডেসিমাল, ইন ডেসিমাল নোটেশন বলতেছে, হ্যাঁ ইন ডেসিমাল নোটেশন, এটা ব্র্যাকেটে লিখলাম ইন ডেসিমাল নোটেশন। হ্যাঁ, তাহলে কি হবে? অ্যাজ এ স্ট্রিং, তোমরা জানো যে প্রোগ্রামিং করছি স্ট্রিং বলে আর কি কাকে, অ্যাজ এ স্ট্রিং মানে শুধু 1 1 আসবে, অ্যাজ এ স্ট্রিং অফ ওয়ান্স, ঠিক আছে? যেমন সাস 1 1 1, এই সঙ্গে ধরো এই যে রেপুনিটস নাম্বার কি হবে 1 1 1 1 1 1, এই যে এরকম, ঠিক আছে নাকি? বুঝতে পারছো? এটা কিন্তু একটা রিপুনিটস একটা ইন্টিজার সংখ্যা, কিন্তু তাকে তুমি শুধু এই 1 দিয়ে লিখতে পারবা যদি লেখো, সেটাকে আমরা বলি। বলো দেখি এই কথাটা কেন লিখলাম এই ব্র্যাকেটের ভিতরে ইন ডেসিমাল নোটেশন, কে বলতে পারবে? স্যার এই হিসাবটা ডেসিমেলে, হ্যাঁ, এই মানে এই অন দিয়ে তো আমরা অন্য কিছুকেও লিখি, মানে এটা আমরা বাইনারি কেও লিখি কিন্তু এটা বাইনারি এটা বাইনারি না, সেই জন্যই কিন্তু আমরা বলছি এটা, কারণ আমরা জানি যে 1 1 1 বুঝলে একটা বাইনারি সংখ্যা আমরা বুঝতে পারি, এই জন্য এই ব্র্যাকেটের কথাটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আসলে বাইনারি না, 10 ভিত্তিক সংখ্যা এটা, ঠিক আছে? বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার একটা 10 ভিত্তিক সংখ্যা, সেটা বোঝাচ্ছে যে আমরা এখানে জাস্ট এরকম দ্বারা লিখি যে এরকম সংখ্যা, যে সাচ এস দ্বারা এরকম করে লিখি 1 খালি 1 1, ধরো 1 1 1, এই উদাহরণ লিখলাম, এই যে এইগুলো সব আমরা রেপুনিট নাম্বার বলি।
যে আমরা এই যে 10 ভিত্তিক সংখ্যাতে দেখছি এরকম। তাহলে এখানে হচ্ছে মজার, এই যে কিছু কিছু তোমার রেপুনিটস নাম্বার তোমার ইন্টিজার সরি প্রাইম হয়, কিছু কিছু তোমার হয় না। এইটা হচ্ছে হাবি মজার, এর মানুষের খুব ইন্টারেস্টেড নিয়ে আর কি। যে এই কথাটা আমি বলছিলাম যে তাহলে আমি ওইটা লিখে দিছি যে ইজ সাচ ইন্টিজার, তুমি অবশ্যই যে একটা সংখ্যা যদি রেপুনিট হয় তার ফর্মটা কেমন হবে, এই যে 10⁻n - 1 ভাগ 9 নাকি, তাই না? স্যার যে কোনো রেপুনিটস নাম্বারকে তুমি 10⁻n - 1 ভাগ 9 এই ফর্মে লিখতে পারবা। মানে এরকম দেখলে এখন তুমি বুঝতে পারবা কিন্তু এর স্পেশাল চেহারা আছে। আর স্বাভাবিক আমরা যেহেতু রেপুনিটস তো ইংরেজি নাম, এই জন্য আর এন দিয়ে লিখছে। হ্যাঁ, ডিনোট দ্য রেপুনিট কনসিস্টিভ অফ n কনসিকিউটিভ ওয়ান্স, মানে n এর মান যদি 10 দাও তাহলে 10টা ওয়ান আছে, n এর মান যদি 100 দাও 100টা ওয়ান আছে এই সংখ্যাতে। মানে আর 100 কত হবে তুমি বলে দেবে 100টা 1, আর 5 কত 5টা 1, তাই না? ঠিক আছে, কিন্তু খুবই অদ্ভুত বা মজার একটা তোমার মানে কি প্রবলেম হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে এই পিকুলিয়ার, তাই বলছে পিকুলিয়ার ফিচার, যে তোমার যে স্কারসিটি, মানে তুমি তো জানো যে অফ প্রাইমস অ্যামং দেম। দেখো খেয়াল করে দেখো যে বলছে যে R2 কত বলো দেখি, হ্যাঁ আরে R2 কত? 11 R2 কিন্তু 11, এটা কি বলো দেখি, প্রাইম না প্রাইম না? স্যার প্রাইম প্রাইম নাম্বার। R3 কত তোমার 111, এটা কিন্তু প্রাইম না, 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? তা বলতিছে যে এই যে রেপুনিটস নাম্বার এর ভিতরে কেবলমাত্র R2, R19, R23, R317, R1031, R49,081, R86,553, সরি 453, আর ধরো 1,92,097 এবং আর হচ্ছে তোমার 2,70,343 হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ প্রাইমস। 2007 সাল পর্যন্ত ঘটনা এটা, নাকি বুঝতে পারোনি? মাত্র তোমার ধরো এই যে 2007 সাল পর্যন্ত মাত্র এই কটা প্রাইম নাম্বার পাইছে। It is known that the only possible Repunits primes are n for all n less than or equal to 49,000 তোমার পর্যন্ত। বুঝতে পারছো? n এর মান যদি তুমি 49,000 দাও মানে কি, আর 49,000 মানে কত হবে বলো দেখি? 49,000টা 1 তোমার নাকি? হ্যাঁ না বুঝতে পারোনি? তুমি যদি n এর মান 49,000 দাও মানে কি ওই সংখ্যাটায় একটা রেপুনিট নাম্বার, তো মানে এখানে বসাতে হবে, তাহলে অবশ্যই কিন্তু 49,000টা 1 আছে, মানে একটা সংখ্যাতে 49,000টা 1। এই পর্যন্ত মাত্র তোমার এই কয়টা প্রাইম নাম্বার পাইছে, যে R2 এই কয়টা 11টা মাত্র প্রাইম নাম্বার পাইছে, মাত্র 11টা প্রাইম নাম্বার 2007 সাল পর্যন্ত। এরপরের কথা আমিও জানি না কারণ আমি পড়িনি। এই যে মাত্র এই কয়টা তোমার প্রাইম নাম্বার পাইছে, 9 প্রাইম নাম্বার জাস্ট ইন্ডিকেটেড। এবং মানুষে দেখো এরকম কোন কনজেকচার এখন পর্যন্ত দিতে পারেনি যে নো কনজেকচার হ্যাজ বিন মেড অ্যাজ টু দ্য এক্সিস্টেন্স অফ এনি আদার্স, মানে এর পরে তোমার ধরো এর পরে কোন কোন রেপুনিটসটা তোমার প্রাইম হবে সেটা তখন পর্যন্ত মানুষ বের করতে পারেনি আর। মানে ধরো আর এন এর মান যদি 49,000 হয় তাহলে বলতিছে যে তোমার সরি এইটা এই যে আর কি বলছে, তাহলে এখন দেখো এইগুলো কিন্তু তোমারই, তাহলে এখানে একটা বলছে যে তোমার যদি ফর এ রিপুনিট Rn টু বি প্রাইম, এটা খুব ইম্পর্টেন্ট যে Rn প্রাইম হতে হবে, তখনই প্রাইম হবে যদি তোমার n প্রাইম হয় তোমার। এটা হচ্ছে মজার একটা থিওরাম তৈরি করে ফেলছে তোমার, যে n যদি প্রাইম হয় এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, কিন্তু তোমরা এটা জানো যে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, এখান থেকে ওটা বোঝা যাবে যে তোমার Rn প্রাইম হবে যদি তোমার n প্রাইম হয়। এটা কিন্তু তোমার সাফিসিয়েন্ট কন্ডিশন না, নেসেসারি। এই যে দেখো R2 প্রাইম কিন্তু তোমার R3 কিন্তু 3 তো প্রাইম, কিন্তু R3 কিন্তু প্রাইম না। R3 যেহেতু এই যে আর এই দেখো R5 হচ্ছে 5টা 1, সে কিন্তু প্রাইম না তোমার। তাহলে n প্রাইম হলেই কিন্তু তোমার Rn প্রাইম হতেও পারে না হতে পারে, সে মানে কি নেসেসারি, মানে n প্রাইম হতেই হবে। n যদি প্রাইম না হয় এটা তুমি নিশ্চিত যে Rn প্রাইম না,
এন এর মান যদি 10 হয় তাহলে আর 10 অবশ্যই প্রাইম না, চোখ বুঝে বলে দিতে পারো। কিন্তু এন প্রাইম হলেও যে আর এন প্রাইম সেটা কিন্তু বলতে পারবে না। তাহলে এই আর এন কে প্রাইম হওয়ার জন্য এন হচ্ছে তোমার নেসেসারি কন্ডিশন, কিন্তু সাফিসিয়েন্ট না। কিন্তু আমি জানি তোমরা এটা পড়ছো, হয়তো সবাই বুঝতে পারছো নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি, কিন্তু এখান থেকে খুব সুন্দর করে বলা যাবে। দেখো, দি সাবস্ক্রিপ্ট এন মাস্ট বি এ প্রাইম যদি আর এন কে প্রাইম হতে, বাট দিস ইজ নট সাফিসিয়েন্ট কন্ডিশন, যে এন প্রাইম হলেই কিন্তু তোমার আর এন প্রাইম হবে না। কিন্তু এন প্রাইম না হয়ে জীবনে আর এন প্রাইম হতে পারবে না। কিন্তু তোমরা এটা পড়ছো না, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, নাকি পড়োনি কখনো? হ্যালো, স্যার পড়ছি স্যার। দেখো এখান থেকে কিন্তু পড়ছি বুঝতে পারবা স্যার। তোমার যদি একটু বুঝতে সমস্যা থেকে থাকে, কারণ ছোটবেলায় বুঝতে সমস্যাই থাকে, আমিও বুঝতে পারতাম না ভালো, হয়তো তোমরা বুঝতে পারো নিশ্চিত যে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট। দেখো এই প্রবলেমটা থেকে কিন্তু আরেকটু ভালো করে বুঝতে পারবা যে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি। তোমার ধরো আর এন হচ্ছে তোমার একটা রেপুনিট, এই আর এন ধরো এন প্রাইম হলেই কিন্তু আর এন তোমার প্রাইম হবে না, কিন্তু আর এন কে প্রাইম হওয়ার জন্য এন প্রাইম একেবারে নেসেসারি কন্ডিশন, কিন্তু সাফিসিয়েন্ট না। নাকি বুঝতে পারোনি? একটা হচ্ছে নেসেসারি আর একটা হচ্ছে তোমার সাফিসিয়েন্ট। না বুঝতে পারোনি? তো স্যার যদি এখানে সাপোজ হুম, বলো বলো। হ্যাঁ, বলো। আর এর সংখ্যাগুলো হলো প্রাইম হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি কনভার্স মানে উল্টা ভাবে এনটা প্রাইম? না, ধরো এই যে আমরা বলতেছি যে ধরো আর এন এডে ধরো প্রাইম হলে অবশ্যই এন তোমার প্রাইম, ঠিক আছে? কিন্তু এটা আমরা বলতে পারবো না, এটা কিন্তু নেসেসারি। কিন্তু ধর এন প্রাইম হয়েও কিন্তু আর এন প্রাইম না হতে পারে, মানে প্রাইম হওয়া তোমার সাফিসিয়েন্ট না, নেসেসারি কিন্তু সাফিসিয়েন্ট না। মানে কি, প্রাইম হলেই তোমার আর এন প্রাইম হবে না, কিন্তু কিন্তু আর এন কে প্রাইম হওয়ার জন্য এন কে অবশ্যই তোমার প্রাইম হতে হবে। কিন্তু উল্টাটা, এন প্রাইম হলে আর এন প্রাইম হতেও পারে, না হতে পারে। কিন্তু আর এন কে প্রাইম, আর এন প্রাইম হলে অবশ্যই এন প্রাইম, এটা ইমপ্লাইজ করে। ধর আর এন প্রাইম অবশ্যই ইমপ্লাইজ করে এন প্রাইম, ঠিক আছে? কিন্তু ধরো এইভাবে যদি লিখি আমরা, তাহলে কিন্তু এরকম করি যে এন প্রাইম, এটা কিন্তু ডাজ নট ইমপ্লাইজ আর এন প্রাইম, এটা কিন্তু ইমপ্লাই করে না। হতেও পারে, না হতে পারে। নাকি বুঝতে পারোনি? হ্যালো, জি স্যার। এটা হচ্ছে তোমার মানে তাহলে মানে আর এন কে প্রাইম হওয়ার জন্য এন প্রাইম হওয়া একেবারে নেসেসারি, কিন্তু এন প্রাইম হলে কিন্তু আর এন তোমার প্রাইম হয় না, মানে সাফিসিয়েন্ট না। তাহলে এখানে মজার বিষয় হচ্ছে যে আমরা এই যে ধরো এর পরের কোন রেপুনিটটা তোমার ধরো প্রাইম হবে, সেটা মানুষের এখনো সাধনা বের করার খুঁজে। যা হোক, এই যে তাহলে আসলে দেখা যাচ্ছে তোমার মানে প্রাইমের সংখ্যা কমে যাচ্ছে যত তুমি তোমার এন কে বাড়াচ্ছ, তাই না? এন যদি ইনক্রিজ করো, আর এন এর প্রাইম হওয়ার রেট তোমার কমে যাচ্ছে আর মানে স্কারসিটি। সেই জন্য বলতেছে যে a peculiar feature of this number is the apparent scarcity of primes among them, মানে আমি এন কে যত বাড়াচ্ছি তখন আর এন প্রাইম হওয়ার সংখ্যা খুব তোমার কমে যাচ্ছে, ঠিক আছে? জাস্ট দেখলাম এটার একটা খুব মজার ই আছে, আমরা দেখাবো যে পরে দেখাবো আমরা। আর তো কারো প্রশ্ন নেই না? রেপুনিটস কি তো বুঝতে পারলে? তাহলে আমরা আজকে আসলে এই ইম্পর্টেন্ট একটা ই পড়বো যে গোল্ডবাচ কনজেকচার, জাস্ট স্টেটমেন্ট আমরা শুরু করবো যে গোল্ডবাচ কনজেকচার তোমার কি বলতেছে। এখানে ওই জাস্ট প্রাইম নিয়েই সব কারবার আর কি তোমার। সব ধরো প্রাইম নিয়ে কারবার। ধরো আমরা যদি খেয়াল করে দেখি যে ধরো কি বলে, বলো দেখি দুটো পাশাপাশি সংখ্যা কি কখনো প্রাইম নাম্বার হতে পারে? কি মনে হয় তোমাদের? এরকম আছে? জি স্যার। কি কোনটা কোনটা বলো দেখি? 2 আর 3 একটাই আছে কিন্তু, আর কারণ তো জোড় সংখ্যা, তো কোনো জোড় সংখ্যা কিন্তু প্রাইম হতে পারে না, একমাত্র প্রাইম জোড় সংখ্যা হচ্ছে 2 তোমার।
আর এরপরে ধরো মিনিমাম কাছাকাছি কোন সংখ্যা কোন দুটো সংখ্যা প্রাইম হতে পারে বলো দেখি? স্যার 5 আর 7। 5 আর 7 মানে কি দুটো, মানে কি মানে পরপর দুটো ধরো বিজোড় সংখ্যা, তাই না? পরপর দুটো বিজোড় সংখ্যা প্রাইম হতে পারে, তাই না? নাকি এটা হচ্ছে মিনিমাম, আর কিন্তু এর চেয়ে স্যার, মিনিমাম বলা পাবে যায় না। না। এরকম আছে ধরো 7, ধরো 5 7 আর কি 11 13 তোমার এরকম আছে, তাই না? 11 and 13, 17 19 এরা কিন্তু প্রাইম নাম্বার, তাই না? জাস্ট পরপর দুটো তোমার অড নাম্বার তারা প্রাইম হতে পারে কিন্তু। অথবা দেখো এই যে অনেক বড় একটা আবিষ্কার করছে মানুষ, যে বড় হোক, দেখো এটা কত বলো দেখি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে হচ্ছে কত? 10,000 কোটি 61 আর 10,000 কোটি 63। এটা কিন্তু পরপর দুটো বেজোড় সংখ্যা, এরাও কিন্তু তোমার প্রাইম, ঠিক আছে নাকি? বের করছে, ধর আমরা পারবো না বের করতে, এই কোনো কিছু কম্পিউটারের সাহায্যে বের করছে নিউমেরিক্যালি। এগুলো দিয়ে অনেক প্রোগ্রাম করা যায়। আমরা শুধু ধরো এই যে ইসেই সীমাবদ্ধ আছি, যে প্রাইম কাউন্টেই সীমাবদ্ধ আছি সারা জীবন, হ্যাঁ, আমাদের প্রোগ্রামিং আর কি। হ্যাঁ, ধরো এই যে তাহলে এই যে 10 কোটি, সরি 10,000 কোটি বোধহয় 61, 10,000 কোটি 63 তোমার প্রাইম নাম্বার কিন্তু। তাহলে এইরকম যদি হয় একে বলা হচ্ছে টুইন, মানে যমজ প্রাইম নাম্বার, ঠিক আছে? এই যে ধরো 11 আর 13 মানে পরপর দুটো বেজোড় সংখ্যা যদি প্রাইম হয় এদেরকে বলা হচ্ছে যমজ টুইন প্রাইম নাম্বার, ঠিক আছে? এই যে 17 19 এ হচ্ছে তোমার টুইন প্রাইম নাম্বার, বুঝতে পারছো? আবার এরকম 10,000 কোটি 61, 10,000 কোটি 63 এরাও তোমার টুইন প্রাইম নাম্বার। তাহলে দেখো আমি এটা লিখছি না, তুমি এটা কিন্তু তোমাদের পড়তে হবে যে টুইন প্রাইমস কি। এরূপ লিখলে যেমন পেয়ার অফ সাকসেসিভ অড ইন্টিজার্স, দ্য পি আর পি প্লাস 2, যদি তারা দুইজনেই প্রাইম হয় তখন আমরা কে বলি হচ্ছে টুইন প্রাইমস। তুমি তোমার মতো করে টুইন প্রাইমস আর দ্য প্রাইমস অফ সাকসেসিভ অড ইন্টিজার, মানে পরপর দুটো অড বিজোড় সংখ্যা, যেমন একটা যদি পি হয় পি প্লাস 1, কিন্তু পি যদি বেজোড় হয় পি প্লাস 1 কিন্তু অবশ্যই জোড়, এই জন্য পি প্লাস 2 লিখছে। কিন্তু পি যদি বেজোড় হয় পি প্লাস 1 কিন্তু অবশ্যই জোড়, এই জন্য পি একটা যদি পি হয় একটা পি প্লাস 2, অর্থাৎ পরপর দুটি বিজোড় সংখ্যা যদি তোমার প্রাইম হয় তাদেরকে আমরা বলি হচ্ছে টুইন প্রাইম। ঠিক এইখানে তোমার একটা এরকম কনজেকচার আছে, মানুষ এখনো আনআনসার্ড, এই সমস্যার অ্যান্সার দিতে পারেনি, যে মানুষ মনে করে যে ইনফাইনাইটলি মেনি পেয়ারস অফ টুইন প্রাইমস আছে, ঠিক আছে? যে তোমার অসংখ্য তোমার টুইন প্রাইম নাম্বারস আছে, কিন্তু মানুষ মনে করে, কিন্তু অ্যান্সার বের করতে পারে, এখন প্রমাণ করতে পারেনি। যদি এই বই যতদিন লিখছে তোমার 2009 সাল পর্যন্ত, আর তারপরে হতে পারে। বুঝতে পারলে? এই দেখো এখানে একটা মজার দিচ্ছে যে নিউমেরিক্যাল এভিডেন্স লিডস আস, এই একটা অ্যাফার্মেটিভ অ্যান্সার, যে ইলেকট্রনিক কম্পিউটার হ্যাভ ডিসকভার্ড যে 1,52,891টা পেয়ারস অফ টুইন প্রাইমস, যে লেস দ্যান তোমার এই যে 3 কোটির, মানে 3 কোটি বোধহয়, 3 কোটি বোধহয় না, হ্যাঁ 3 কোটি সম্ভবত, বা যা হোক, বা 30 কোটি নাকি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই 3 কোটির পিছনে তোমার লেস দ্যান 3 কোটিতে 1,52,891টা টুইন প্রাইমস আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে তোমার এই যে 10 টু দা পাওয়ার 12, 10 টু দা পাওয়ার 12 মানে কত বোধহয় 10,000 কোটি সম্ভবত, যা হোক জানি না, 10 টু দা পাওয়ার 12 এন্ড 10 টু দা পাওয়ার 12 প্লাস 10,000 এর ভিতরে মাত্র 20টা তোমার টুইন প্রাইমস আছে। হ্যাঁ, তাহলে আসলে কি হচ্ছে যে এটা দ্বারা কি হচ্ছে, যে তুমি যত বাড়াচ্ছ, এই পজিটিভ ইন্টিজার যত ইনক্রিজ করতেছে, তোমার কিন্তু টুইন প্রাইমের সংখ্যা তত হ্রাস পাচ্ছে, স্কারসিটি হচ্ছে, গ্রোয়িং স্কারসিটি, সেটা বলছে আর কি। এই যে দেখো যে একটা লার্জেস্ট টুইন প্রাইম বের করছে, ধরো 2009 সালে ডিসকভার করছে, দা লার্জেস্ট টুইনস 2009 সাল পর্যন্ত, তার কয়টা ডিজিট আছে বলো দেখি? একটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,355টা ডিজিট আছে তোমার, 1,355টা ডিজিট খালি কিন্তু। হ্যাঁ, তাহলে সেই সংখ্যাটা তো এরকম তোমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 600 বোধহয় 55 কোটি, না 6,551 কোটি, 64,68,355 ইন্টু 2 টু দা পাওয়ার 3 3 3 3 3 3 3 প্লাস 1 আর মাইনাস 1,
এটা এই সংখ্যাটার সাথে একটা প্লাস অন করলে সে হবে একটা প্রাইম, আবার মাইনাস অন করলে তাহলে কি এই যে প্রাইম। এই সংখ্যাটা মানুষ 2009 সালে আবিষ্কার করছে, যে এই যে দুটো তোমার টুইন প্রাইমস, যার এক একটাতে তোমার ডিজিট আছে তোমার এক লক্ষই বোধ হয় 355টা ডিজিট। বুঝতে পারছো নাকি? হ্যালো, হ্যাঁ শুনছো জি, আমাকে স্যার। নাকি? জাস্ট আমি বলে গেলাম, এগুলো তো সব করা যাবে না, আমি নিজেও এগুলো পারি না সত্য কথা, কিন্তু তোমরা যদি একটু মজা পাও আর কি, যে এরকম মানে ভীষণ ভীষণ কাজ করার এখানে জগৎ আছে সেই। তাহলে এখানে এই যে এখন আমরা জাস্ট আমরা 5 মিনিট আজকে শেষ করে ফেলবো আশা করি। এই যে একটা এই গেলেও তোমরা যদি একটু ইন্টারেস্ট, আমি খালি এটা দেখলাম যে টুইন, এখন তো তুমি বুঝতে পারছো যে টুইন প্রাইম কি, যমজ প্রাইম নাম্বার কি, অবশ্যই তুমি বুঝতে পারছো যে পরপর দুটো বেজোড় সংখ্যা যদি তোমার প্রাইম হয় তাহলে তাকে আমরা টুইন প্রাইম বলি, বা যমজ বেজোড় যমজ প্রাইম নাম্বার বলি। এবং মানুষ মনে করে বা ম্যাথমেটিশিয়ানরা মনে করে অসীম সংখ্যক তোমার টুইন প্রাইমস আছে, কিন্তু এন কে তুমি যত বাড়াবা টুইন প্রাইমের হার তত কিন্তু কমতে থাকে তোমার, সেটা আমরা দেখলাম। তা আমরা এখন এটা একটু দেখবো যে গোল্ডবাচ কনজেকচার, খুব সিম্পল, খালি স্টেটমেন্ট আমরা, কারণ এরাও স্টিল আনসলভ প্রবলেম। যে তোমার এই গোল্ডবাচ 1742 সালে ওই লিওনার্দো অয়েলারের তোমরা অবশ্যই নাম শুনছো, ওকে একটা চিঠি লেখে এবং সেই চিঠিতে সে একটা ধারণা পোষণ করে বা একটা কনজেকচার দেয়। সেটা হচ্ছে এরকম যে ধরো বলছে যে এভরি ইভেন ইন্টিজার, মানে যে কোনো তোমার ইভেন মানে কি জোড় পূর্ণ সংখ্যাকে তুমি সাম অফ টু নাম্বারস লিখতে পারবো দ্যাট আর আইদার প্রাইমস অর অন। এই যে খেয়াল করে দেখো যে টু তো কি তোমার একটা জোড় সংখ্যা, একে তুমি দুটো প্রাইম নাম্বারের যোগফল অথবা অনের যোগফল আকারে লিখতে পারবা। তাই বলছে 2 কে লিখতে পারি 1 + 1, 4 কে লিখতে পারি 2 + 2, এই দেখো দুটো প্রাইম নাম্বারের যোগফলে, অথবা 1 + 3, 6 কে লিখতে পারি 3 + 3, তোমার 8 কে লিখতে পারি 3 + 5, ঠিক আছে, 10 কে লিখতে পারি 3 + 7, 12 কে লিখতে পারি 5 + 7। এই যে দেখো যে কোনো তোমার ইভেন ইন্টিজারকে আমরা দুটো প্রাইম নাম্বারের যোগফল আকারে লিখতে পারি। জাস্ট গোল্ডবেকটা কইছিল যে প্রাইম নাম্বার অথবা অন একটা, তাই কিন্তু পরে এটাকে আরেকটু সুন্দর করছে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে, যদি 4 এর থেকে বড় হয়, যে এটাকে আমরা গোল্ডবেকচার কনজেকচার বলবো এখন, যে এভরি ইভেন ইন্টিজার গ্রেটার দ্যান 4 ক্যান বি রিটেন অ্যাজ এ সাম অফ টু অড প্রাইম নাম্বারস। এই যে দেখো এটাকে আমরা কিন্তু গোল্ডবাচ কনজেকচার বলবো। এই মডিফাইডটাকে খেয়াল করে দেখো, বুঝতে পারছো কিনা? এখান থেকে এইটুকু, এটা আমি লিখছি না কিন্তু, যে তোমরা এখান বই থেকে লিখে নেবে, মানে একই জিনিস, আমার লেখার কোনো দরকার। বলছে এভরি ইভেন ইন্টিজার গ্রেটার দ্যান 4 ক্যান বি রিটেন অ্যাজ এ সাম অফ টু অড প্রাইমস আরো একেবারে, আসলে প্রাইম নাম্বার তো অডই, তোমার খালি একটা 2 হচ্ছে তোমার ইভেন প্রাইম। তাহলে এই যে বলছে এই 4 কে কিন্তু লিখতে পারি না, যে তখন অন দিয়ে লিখতে হবে, অথবা বিজোড় অথবা দুটোকে জোড়, মানে 4 এর থেকে বড় যে কোনো ইভেন ইন্টিজারকে আমরা তোমার দুইটা অড প্রাইমের যোগফল হিসেবে লিখতে পারি। এটাই হচ্ছে তোমার গোল্ডবাচ কনজেকচার, নাকি বুঝতে পারোনি? হ্যালো, বুঝতে পারছো? এটা কিন্তু অবশ্যই পড়তে হবে, এটা পরীক্ষাতে আসবে। হ্যাঁ, যে স্টেটমেন্ট, যে গোল্ডবাচ কনজেকচার, যে এভরি ইভেন ইন্টিজার, আমরা এটাকেই বলবো যে মডিফাইডটাকে, এটা লিখলেও যে ভুল হবে না, তবে এটা আমি সাজেস্ট করবো এটা লিখবা, যে এভরি ইভেন ইন্টিজার, আমি লিখে দিচ্ছি না কিন্তু অবশ্যই এটা পড়তে হবে, যে এভরি ইভেন ইন্টিজার গ্রেটার দ্যান 4 ক্যান বি রিটেন অ্যাজ এ সাম অফ টু অড প্রাইমস। এটা হচ্ছে তোমার গোল্ডবাচ কনজেকচার। এবং তাহলে ভাইবাতে জিজ্ঞেস করে কিন্তু যে গোল্ডবাচ কনজেকচারটা কি তোমার। হ্যাঁ, যে এভরি ইভেন ইন্টিজার, তুমি যদি বুঝতে পারো সারা জীবন মনে থাকবে, যে গ্রেটার দ্যান 4 we can write as a sum of two odd primes, ঠিক আছে? আর আজকে আমরা আরেকটা পড়ে শেষ করবো, ওই যে এটা একটা মজার, যে ধরো এই যে ড্রিকলেট বা ড্রিসলেট যাই বলো, যে ড্রিসলেট একটা হেভি মজার একটা দিছিল তোমার, এই একটা কনজেকচার দিছিল, এটাও যে এইটা যে বলতিছে যে দেখো, তাহলে গোল্ডবাচ কনজেকচার তো বুঝতে পারলে নাকি? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু আমি লিখে দিলাম না, পড়তে হবে, কারণ এত লিখতে পারলে সময় নেই আসলে। এইটা আমি জাস্ট 5 মিনিট আশা করি শেষ করে ফেলতে পারবো। যে এই যে
ডিরিচলেট তোমার, ডিরিচলেট বা ড্রিকলেটও বলে অনেকে, অথবা ডিরিচলেটও বলে। হ্যাঁ, ডিরিচলেট একটা তোমার থিওরাম দেয় বা কনজেকচারের মতোই বলা চলে, যে বলতেছে তোমার ইফ এ এন্ড বি আর রিলেটিভলি প্রাইম পজিটিভ ইন্টিজার্স। রিলেটিভলি প্রাইম তো জানো, তোমার মনে আছে? কার মনে আছে? হাফিজ সাহেব বলো দেখি। জি স্যার। স্যার গোসাগু এক হতে হবে। হ্যাঁ, জি স্যার। দুটো দুটো সংখ্যার গসাগু যদি তোমার এক হয়, তাহলে সেই দুটোকে আমরা রিলেটিভলি প্রাইম বলি। হ্যাঁ, তাহলে এই যে তোমার কি বলে, এই যে ডিরিচলেট বিখ্যাত একটা থিওরাম আবিষ্কার করে ফেলে, যে বলতেছে যে ইফ এ এন্ড বি আর রিলেটিভলি প্রাইম পজিটিভ ইন্টিজার্স, হ্যাঁ, দেন দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন তো তোমরা জানো, ওই যে কি বলে জানো, সমান্তর ধারা বা শান্ত ধারা যাই বলো, তোমরা তো পড়ছো তাই না? বলতেছে যদি এ আর বি তোমার রিলেটিভলি প্রাইম পজিটিভ ইন্টিজার হয়, তাহলে এই এ আর বি কে দ্বারা তুমি যদি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন তৈরি করো, সেই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, এটা তো আসলে কোনো শেষ হবে না, কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশন চলতেই থাকবে, তোমার এন এন এর উপর ডিপেন্ড করবে। এই তাহলে বলছে যে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন কন্টেন্স ইনফাইনাইটলি মেনি প্রাইমস। দেখো এটা বুঝতে পারছো কিনা? আমি এটা দেখাবো, ধর 5 মিনিট সময় লাগবে, এটা দেখাবো। এটা দেখা যাচ্ছে সে যে মানে প্রমাণ না, এটার প্রমাণও স্টিল প্রমাণ অনেক কঠিনও, দরকার নেই প্রমাণ, খালি স্টেটমেন্টটা ব্যবহার করে আমরা অঙ্ক করা শিখবো। ইফ এ এন্ড বি আর, শর্ত হচ্ছে এ আর বি কে তোমার রিলেটিভলি প্রাইম হতে হবে, পজিটিভ ইন্টিজার অবশ্যই। দেন এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা কন্টেন্স ইনফাইনাইটলি মেনি প্রাইমস। একটা জিনিস কিন্তু এখানে খেয়াল করার বিষয়, আমরা কিন্তু বলিনি যে এই প্রোগ্রেশনের সবাই প্রাইম নাম্বার হবে, তা কিন্তু বলিনি আমরা। আমরা বলছি যে এই প্রোগ্রেশনের ভিতরে তোমার ইনফাইনাইট সংখ্যক প্রাইম নাম্বার থাকবে, ইনফাইনাইটলি মেনি প্রাইমস নাম্বার থাকবে, সেটা বলছি। কিন্তু দুটো কথার কিন্তু মিনিং আলাদা। বলিনি যে ধরো এ এ প্লাস বি, মানে এটা কিন্তু অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন। দেখো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ কিন্তু বি, এরপর এটা এ প্লাস টু বি, এ প্লাস টু বি বিয়োগ এ প্লাস বি, এটাও কিন্তু ডিফারেন্স বি, এই পদেরও ডিফারেন্স বি, তাহলে এটা কিন্তু চলতেই থাকবে। এ এ প্লাস বি, এ প্লাস টু বি, এ প্লাস থ্রি বি, এ প্লাস ফোর বি, এ প্লাস ফাইভ বি, এ প্লাস সিক্স বি, এ প্লাস সেভেন বি, এ প্লাস এইট বি, এভাবে কি চলতেই থাকবে না নাকি? জি স্যার। হ্যাঁ, এভাবে কিন্তু চলতেই থাকবে। এ কিন্তু বলছে যে এই প্রোগ্রেশনটা কন্টেন্স করবে তোমার ইনফাইনাইটলি মেনি প্রাইমস। আমি কিন্তু আবার বলছি, কিন্তু বলিনি যে এই প্রোগ্রেশনের সবাই প্রাইম নাম্বার হবে, তা কিন্তু বলিনি। যদি তোমার এ আর বি রিলেটিভলি প্রাইম নাম্বার হয়, তাহলে এই যে প্রোগ্রেশনটা পাবা, এই প্রোগ্রেশনের সবাই হচ্ছে তোমার প্রাইম নাম্বার হবে না। কিন্তু বলছে যে এই প্রোগ্রেশনের, যেহেতু অসীম সংখ্যক একটা প্রোগ্রেশন, এটা এই প্রোগ্রেশনটা তোমার ইনফাইনাইটলি মেনি প্রাইম কন্টেন্টস করবে, এর ভিতরে তোমার ইনফাইনাইটলি মেনি প্রাইমস থাকবে। নাকি বুঝতে পারোনি? এটা কিন্তু তোমাদের পড়তে হবে, আমি লিখে দিনি যে তোমার আর এখানে ভিতরে বলতে কি এই যে এ বুঝাবে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস টু বি, এ প্লাস থ্রি বি, এরকম এ প্লাস ফোর বি। কারণ স্যার নাইলে স্যার একটা নাম্বার হতে পারে যে এ প্লাস বি এর ভিতরে একটা নাম্বার না আছে, না, ভিতরে না, মানে না সেটা বোঝাবে না। এই যে এই যে লিস্ট পাবা, এই অসীম লিস্ট পাবা না একটা, সেই লিস্টের ভিতরে তোমার কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি প্রাইমস, এই লিস্ট এর ভিতরে নাই, এ আর এ প্লাস বি এর মাঝখানে না, এই এ প্লাস বি এর কোনোটা প্রাইম হবে, কোনোটা প্রাইম হবে না, ঠিক আছে? নাকি বুঝতে পারোনি এবার? হ্যাঁ বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে আমি একটা 5 মিনিটে একটা খুব মজার একটা অঙ্ক দেখাই, এটা শেষ করবো। 5 মিনিট লাগবে, সরি। যে একটা অ্যাপ্লিকেশন, এটা কিন্তু আমি কিন্তু এই দুটো লিখে দিলাম, অবশ্যই পড়তে হবে, যে গোল্ডবাচ কনজেকচার স্টেটমেন্ট আর ডিরিচলেটের স্টেটমেন্ট। এই দেখো, এই একটা অ্যাপ্লিকেশন আমরা দেখাতে পারবো খুব সহজে, দেখো, এবং খুবই মজার। যে এটাকে বলে হচ্ছে তোমার কি বলে, যে অ্যাপ্লিকেশন, তোমার অ্যাপ্লিকেশন অফ ডিরিচলেট থিওরাম। ধরো আমরা একটু খালি জাস্ট লিখে যে অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে না, অ্যাপ্লিকেশন অফ, ধরো অ্যাপ্লিকেশন অফ ডিরিচলেট, হ্যাঁ, বা ডিরিচলেট যাই বলো, DIRI, আর কিন্তু আমার বানান ভুল হতে পারে, CHLETS, ডিরিচলেটস, হ্যাঁ, ডিরিচলেটস থিওরাম, ধরো THM সংক্ষেপে লিখলাম, সময় নেই যেহেতু। এটার একটা অ্যাপ্লিকেশন দেখাই, ধরো মজার একটা অ্যাপ্লিকেশন।
যে আমরা বলতেছি তোমার এখানে ধরো আমরা বলতেছি এই যে প্রবলেমটা এরকম, তোমার প্রবলেম একটা যে there are infinitely in FINITELY infinitely ধরো many primes, there are infinitely many primes, ঠিক আছে, there are infinitely many primes ending, there are infinitely many primes, many prime numbers ধরো ending ধরো শেষে ending in ধরো 999। সমস্যাটা কিন্তু বুঝতে হবে, বলছে যে অসংখ্য প্রাইম নাম্বার আছে যাদের শেষের 3টে ডিজিট তোমার 999। বুঝতে পারছো প্রশ্নটা? হ্যালো, জি স্যার। যে তুমি অসংখ্য প্রাইম নাম্বার পাবা যার শেষের 3টে ডিজিট, তোমার সামনে কি আছে জানার দরকার নেই, যে শেষের 3টে ডিজিট তোমার 999। এই দেখো, এই ডিরিচলেট থিওরামের সাহায্যে প্রমাণ করা যায় কিন্তু। দেখো জাস্ট আমি দেখাচ্ছি, আর 2 মিনিট লাগবে, সরি সময় হয়ে গেছে, যদি সময় শেষ আমাদের, তাহলে আমি একটা হোমওয়ার্ক তোমাদের দিতে পারবো, সেই জন্য এটা করা দিচ্ছি। আমি সংক্ষেপে খালি জাস্ট বলে দিচ্ছি তোমাদের। ধরো ডিরিচলেট থিওরাম বলছে কি তোমাকে অবশ্যই কিন্তু এ আর বি কে রিলেটিভলি প্রাইম হতে হবে, তাই না? নাকি? জি স্যার। নাহলে কিন্তু তোমার ওই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ভিতরে কিন্তু তোমার থাকবে না, ইনফাইনাইটলি কন্টেন্ট করবে না। তাহলে তোমাকে এমন দুটো সংখ্যা চিন্তা করতে হবে যারা রিলেটিভলি প্রাইম। ধরো এটা খুব সহজ, ধরো এ কে যদি ধরো কথার কথা তুমি এরকম চিন্তা করো, ধরো 999, ধরো এটা, আর ধরো বি কে আমি এরকম চিন্তা করলাম, লেট বি ধরলাম ধরো 1000 ধরলাম কথার কথা, তাহলে কি বলো দেখি, দেন আর কি লিখতে পারি বলো দেখি, জিসিডি অফ এবি কত হবে কে বলতে পারবে? হুম, দেখো এটা চেক করে দেখো তুমি ওই যে জিসিডি বের করা খুব সহজ, কিসের সাহায্যে? যে ফান্ডামেন্টাল থিওরামের সাহায্যে চেক করে দেখবো, অবশ্যই জিসিডি এর অন, ঠিক আছে, দুইজনের জিসিডি অন। তাহলে এরা বলতেছে কি, ডিসক্রিট থিওরাম বলতেছে কি, তাহলে আমরা এর দিয়ে একটা তোমার করতে পারবো, কনস্ট্রাক্ট করতে পারবো, তোমার একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন কনস্ট্রাক্ট করতে পারবো, যে কনস্ট্রাক্ট অ্যারিথমেটিক প্রোগ্রেশন, হ্যাঁ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, পুরো বানান ভুল হলে তোমরা ঠিকঠাক করে নি, আমি দ্রুত লিখছি, একটু অ্যারিথমেটিক প্রোগ্রেশন তৈরি করব, কনস্ট্রাক্ট, ধরো এ কনস্ট্রাক্ট এ লেখা ভালো, যে অনেক অ্যারিথমেটিক প্রোগ্রেশন তৈরি করতে হবে, কনস্ট্রাক্ট এ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যে কেমন করে ধরো অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইউজিং, ধরো এই যে ইউজিং এই এ এন্ড ধরো বি, এ এন্ড বি কে তো ধরো কেমন কি হবে, কেমন চেয়ার হবে বলো দেখি, এ প্লাস, ধরো তুমি যদি কে রাখতে চাও সমস্যা নেই, n-1 দিতে পারো, অথবা খালি এনও দিতে পারো, সমস্যা নেই, এন বিও দিতে পারো, সমস্যা নেই, এন বি। খেয়াল করে দেখো যে ফর ধরো n ইকুয়াল টু 1 2 3 এরকম সকল n এর জন্য, কিন্তু ফর অল n ইন n ও লিখতে পারো, বা এরকম লিখতে পারো। এই যে এটা কি তোমার অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে না? কি মনে হয়? স্যার হবে। জি স্যার। অবশ্যই হবে, কিন্তু এন বি দিতে পারো, তখন অন দিয়ে শুরু হলে তখন প্রথম টার্ন পাচ্ছি আর একটু অবশ্যই। তাহলে আমরা এরকম বলতে পারি যে দ্যাট ইজ, আমরা এরকম বলতে পারি যে এর মান তো তুমি কত ধরছো, 999 ধরছো বোধ হয়, তাই না? প্লাস ধরো n-1 ইন্টু বি কত ধরছো, 1000 ধরছো, তাই না? ধরো ফর অল একই n ইন n, ঠিক আছে, এরকম আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এখন এখানে তুমি কি বলতে পারো,
ধরো তাহলে এর চেহারাটা কেমন হবে বলো দেখি। আরো আরো একটা লাইন যদি আমরা লিখি, ধরো যে দ্যাট ইজ, এরকম বলতে পারি যে এটা কেমন, প্রথম টার্মটা কেমন হবে বলো দেখি এই প্রোগ্রেশনের। এখানে তুমি যদি একটা লাইন বেশি লিখতে পারো, দি অ্যারিথমেটিক, দেয়ারফর দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ, দেয়ারফর দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ, লিখো একটু, আমার লেখার সময় না এখন। প্রথম টার্মটা কত হবে, এটা হবে না, এন এর মধ্যে 1 বসাও, কত হবে, এটা তো 0 হয়ে যাবে। জি স্যার 999। হ্যাঁ, দ্বিতীয় টার্মটা কত হবে বলো দেখি, এন এর মান যদি 2 বসাও, নাকি এরকম হবে না? জি স্যার। তৃতীয় টার্মটা কত জি হবে, স্যার। এরকম হবে না? দেখো জি স্যার। চতুর্থ টার্ম কত হবে, 3 3টা নয়, 4টা নয়। মানে যাই বসাও না করে এরকম করে চলতে পারো। এরপরটা কত হবে, অবশ্যই 499, নাকি হতেই হবে, এরকম করে আমরা তৈরি করছি নাকি, এরকম করে চলতে থাকবে না? জি স্যার। এই যে, তাহলে খেয়াল করে দেখো, এই যে তুমি এমন ভাবে তুমি তৈরি করছো যুক্তি দিয়ে, যে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রত্যেকটা টার্মের কিন্তু লাস্টের 3টে ডিজিট তোমার কি হবে, 99 হবে, 99 হবে, তাই না? আমরা এমন ভাবে তৈরি করছি। এটা বোধহয় ভুলে গেছে, একটা না বেশি দিয়ে ফেলছি নাকি, সরি, একটা না বেশি হয়ে গেছে না? বলো দেখি, তুমি যাই বসাও না কেন, এর মান যাই বসাও, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি বসাও, যাই বসাও না কেন, এই প্রোগ্রেশনের লাস্টের তোমার কিন্তু 3টে 9 থাকবে। তোমার সামনে যা থাকে থাকুক, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, নাকি মানো কিনা এটা? জি স্যার, ঠিক আছে। অবশ্যই হবে। তাহলে আমরা আমরা তাহলে এটা বলতেই পারি, যে এটা দেখে আমরা বলতে পারি যে অল টার্মস, ধরো যে আমরা বলতে পারি যে দেয়ারফর all terms in the progression, এই প্রোগ্রেশনের প্রত্যেকটা টার্ম, all terms in the progression, ধরো লাস্ট 3 ডিজিট, তাই না, লাস্ট 3 ডিজিট কত হবে, এটা সত্য নাকি? হ্যাঁ, জি স্যার। লাস্ট 3 ডিজিট মাস্ট বি তোমার এই যে, এখন ড্রিকলেট কি বলছিল, যে তুমি যদি এ আর বি তোমার রিলেটিভলি প্রাইম হয়, তাহলে তুমি যদি ধরো এরকম একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন তৈরি করো, তাহলে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ভিতরে কি থাকবে তোমার, এটা কিন্তু প্রাইম নাম্বার না, দেখো খেয়াল করে, এই 999 কিন্তু তোমার প্রাইম নাম্বার না। আমরা বলছিলাম সবাই প্রাইম নাম্বার হবে, তা কিন্তু বলিনি, বলছে যে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা কন্টেন করবে তোমার ইনফাইনাইটলি মেনি প্রাইমস। তাহলে আমরা অবশ্যই বলে দিতে পারি যে দেখো, যেহেতু আমি এ আর বি তোমার কি নিচ্ছি বলো দেখি, এই এক্সিস্টেন্ট প্রমাণ করছি, কারা কারা হবে তা আমরা বলতে পারবো না। ম্যাথমেটিক্স এর এক্সিস্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ম্যাথমেটিক্স শুধু এক্সিস্টেন্ট। তাহলে আমরা ধরো জাস্ট একটা, সরি সময় বেশি হয়ে গেছে, যে বাই, ধরো লিখি, সরি, বাই দা এই দেখো ডিরিচলেটস থিওরাম, ধরো বাই দা ডিরিচলেট থিওরাম কি বলতে পারি, দি অ্যারিথমেটিক ধরো প্রোগ্রেশন দি অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি করবে তোমার, ও ধরো দি অ্যারিথমেটিক প্রোগ্রেশন contains infinitely many primes। এটা আমরা কিন্তু নাকি বুঝতে পারোনি, ইনফাইনাইটলি মেনি প্রাইমস, এটা কিন্তু বলছে তোমার ডিরিচলেট। তাহলে যেহেতু এখানে তোমার ইনফাইনাইটলি মেনি প্রাইমস আছে, এবং এর সকল টার্ম লাস্টে 3টে 9 আছে, তাহলে আমরা বলতে পারি and so আমরা বলতে পারি আমাদের and so, যে আমরা অবশ্যই বলতে পারি যে দেয়ার এক্সিস্ট
ইনফাইনাইটলি, ইনফাইনাইটলি ধরো many primes, infinitely many primes ending in 999 নাকি মানো কি না? শেষ? হ্যাঁ সরি, ক্লাস শেষ। ঠিক আছে, হ্যাঁ না বুঝতে পারোনি? ঠিক স্যার আছে এখানে স্যার। ছোট সংখ্যা দিলে তো একই রকম আসে না এন্ডিংটা স্যার। না মানে যদি তুমি ছোট সংখ্যা তুমি তো ছোট সংখ্যা নিলে 5 তো আর হবে না। 7 নেই তাহলে তো না তা একরকম আসবে না। আসবে না, তাহলে তো হবে না, তোমার সেটা তো কাজ করবে না, তোমাকে সেটা খুঁজে বের করতে হবে যে এটাই কিন্তু স্যার 5 আর 7 এর গোসাগুও তো এক, মানে ওটাকে হোক তো না। আমি এক দিয়ে না করতে কিন্তু পারবো। বলিনি তো যে সকল এর থিওরাম কি সেটা বলছে নাকি যে সকল প্রাইম নাম্বারের তোমার থাকবে, কিন্তু তোমার তো বিশেষ ধরনের লাগবে তোমার, যে তাহলে তোমাকে এমন জিসিডি সংখ্যা নিতে হবে যার এরকম 99 হয়। তোমার 5 আর 7 নিলে হবে না, থাকবে ওখানেও ইনফাইনাইট সংখ্যক প্রাইম থাকবে, কিন্তু সেটা 999 থাকবে না তোমার। তাহলে তোমাকে এটা হচ্ছে তোমাকে খুঁজে বের করতে হবে যে তুমি কোন এ আর কোন বি নিলে এইরকম ঘটনা ঘটে। তাহলে এটা কি একটা ধরো বিশেষ ধরনের বৈশিষ্ট্য পেলাম না, যে এটা বেশি মজার, এটা যে মানে ইনফাইনাইট সংখ্যক প্রাইম নাম্বার আছে যার লাস্টের 3টে ডিজিট তোমার 999। দ্যাটস ওই মানে ডিসলিটের একটা অ্যাপ্লিকেশন তোমার, নাকি বুঝতে পারোনি? সকল নিলে হবে না 99, 3 আর 5 নিলে হবে না, বা 11 আর 13 নিলে হবে না তোমার, বা 11 আর 10 নিলে তোমার হবে না কিন্তু। ঠিক আছে, অবশ্যই হবে না, নাকি বুঝতে পারোনি? স্যার, হ্যাঁ বলো। যে যে এমন কোন প্রাইম নাম্বার থাকতে পারে কি যে যার লাস্টে 4 ডিজিটে 999? হ্যাঁ অবশ্যই, তুমি খুঁজতে হবে এর সাথে প্রমাণ করতে পারো কিনা, ডিসলিটের সাহায্যে প্রমাণ করতে পারো কিনা। দেখো এটাকে তুমি এক্সটেনশন করে করতে পারো, আমি জানি না এটা কি হবে কিনা। তোমাকে এখানে ধরো 4টে 9 দিলে এখানে, আর এখানে আর একটা শূন্য বেশি দিয়ে দিলে, যদি তারা এই দুইজন তোমার প্রাইম হয়, জিসিডি 1 যদি হয় তাহলে হবে। এটা দিয়ে তৈরি করতে পারবো, তুমি পারবে না নাকি? জি স্যার, ট্রাই করবো। হ্যাঁ, কিন্তু তোমাকে আগে কিন্তু কনফার্ম হতে হবে যে এই এ আর বি তোমার জিসিডি 1 হচ্ছে কিনা। ঠিক না। আর মজার বিষয় কিন্তু এর কিন্তু সবাই তোমার প্রাইম না, কিন্তু এই 99 কিন্তু প্রাইম না। আমরা বলছি যে কারণ এ তো অসীম, অসীমের ভিতর থেকে কিছু অসীম বাদ গেলেও অসীম থাকে, বলছি যে এখানে তোমার থাকবে। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে কোনো? খুবই মজার প্রবলেম কিন্তু এটা, যে এটা মানে বিশেষভাবে তৈরি করা যায়। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, এই যে একটা হোমওয়ার্ক আছে এরকম, যে তুমি কে করতে পারে দেখি। আর কারো প্রশ্ন আছে? নাহলে আমরা শেষ করবো। সরি 20 মিনিট বেশি হয়ে গেছে, 10 মিনিট বেশি হবে তাই ভাবছি আমি। আর কারো প্রশ্ন আছে? স্যার, বলো। আপনার এখন পর্যন্ত কয় সেট পড়ানো হয়েছে স্যার? মেলা সেট প্রশ্ন হয়ে গেছে তোমার, এই এখন পর্যন্ত ধরো প্রায় 4 সেট পড়ানো হয়ে গেছে। ওই যে অনেক বড় সিলেবাস, তো এই সিলেবাসের পিছন থেকে অল্প প্রশ্ন আসবে, বুঝতে পারছো? জি স্যার। তোমার এই কনগ্রুয়েন্স পড়াতে পারলে ধরো 5 সেট পড়ানো হয়ে যাবে মিনিমাম। হ্যাঁ, ভয়ের কিছু নেই, জি স্যার। আমরা এটা তোমাদের করতে দিব, সমস্যা নেই, ভয়ের কিছু নেই। আমি যেভাবে পড়তে বলবো সেইভাবে পড়লে সবাই অলমোস্ট এ প্লাস পাবা। হ্যাঁ হ্যাঁ, জি। কিন্তু কিছু শিখতে হবে। এই দেখো এই প্রবলেমটা তোমাদের করতে দেবো, যে তুমি এটা দেখাও যে দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস এন্ডিং 33। ঠিক আছে, বুঝতে পারছো? খুব সহজ। ওই যে বলছে অ্যাপ্লিকেশন অফ ডিরিচলেট থিওরাম। আসলে আমাদের মানে সবচেয়ে মজার চ্যাপ্টার এখন রয়ে গেছে, আমি এটা পড়াই হয়তো শেষ করবো, তারপর ম্যাডাম পড়াবে এই যে থিওরি অফ কনগ্রুয়েন্স। হ্যাঁ, আগামী দিন আমরা এটা শুরু করবো। তাহলে এটা আমি হোমওয়ার্ক দেবো, খালি একটাই হোমওয়ার্ক দেবো আগামী দিন। হ্যাঁ, হয়তো আরেকটা যদি দিতে পারি, যদি কারো প্রশ্ন না থাকে শেষ করছি। হ্যাঁ, কারো প্রশ্ন আছে? না স্যার। তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, এই হোমওয়ার্কটা সবাই করার চেষ্টা করো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা করার চেষ্টা করো সবাই, খুবই সহজ। কিন্তু তোমাকে বুঝতে হবে কিন্তু সবাই প্রাইম হবে না, ইনফাইনাইট সংখ্যক প্রাইম থাকবে। সেটাই বলছি যে কন্টেন্টস ইনফাইনাইট নাম্বার অফ মেনি প্রাইমস। তাহলে আমি কিন্তু দুটো জিনিসই লিখিনি আজকে এখানে তোমাদের, সেটা খুব ইম্পর্টেন্ট, গোল্ডবাচ কনজেকচার আর ডিরিচলেট কনজেকচার, বই একটা হুবহু লেখা দিয়ে আছে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।